নেপাল বিদ্যুৎ বিক্রি করবে এবং সেটা বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে কিনে আনবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, নেপাল বিদ্যুৎ যদি বিক্রি করে থাকে তাহলে বাংলাদেশ সরাসরি নেপালের কাছ থেকে কিনতে পারে, সেখানে নেপালের কাছ থেকে না কিনে ইন্ডিয়ার মাধ্যম ধরে কেনার এটার মূল কারণ কি, আপনি কি মনে করেন? আমি আসলে আমি যেখানে যাই সেইখানে আমার এই ভারতের বিষয়ে কথা বলতে হয়, কি বলবো। এখন এটা খুবই বাংলাদেশের মতো আপনি একজন অতিথির কথা বললেন যে তিনি আজকে আমাদের সাথে থাকার কথা ছিল, কিন্তু থাকেন নাই কেন সেটার প্রকাশ্যে বলছি না। এখন বাংলাদেশটা না, ধরুন, অনেক মানুষ অনেক ভাবে সমালোচনা তো করা যায় যে বিএনপি পারে নাই, বিএনপি ব্যর্থ, এই সেই। এই আওয়ামী লীগ যারা কিনা আজকে এত বড় বড় কথা বলে বাংলাদেশ স্বাধীন করে এনেছে, এই সেই, সে আওয়ামী লীগের কিন্তু 21 বছর খোঁজ ছিল না। যে জিয়াউর রহমানকে আজকে আওয়ামী লীগ সবচাইতে শত্রু মনে করে, সেই জিয়াউর রহমান সাহেব এই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। যদিও দুর্ভাগ্যজনক ভাবে তিনি আসার 15-16 দিনের মাথায় জিয়াউর রহমান সাহেবকে মরতে হয়। সেটার পেছনেও শেখ হাসিনার আহ আমার মনে হয় শেখ হাসিনা খালেদা জিয়ার জায়গায় থাকলে সেটার জন্য ওনাকে অভিযুক্ত করতেন, যেটা ওনারা করে থাকেন। তো এখন এরকম একটা পরিস্থিতিতে এসে 12 বছর 13 বছর একটা দল যখন ক্ষমতার বাইরে থাকে, তখন খুব স্বাভাবিকভাবেই তাদের শক্তিতে একটু ভাটা পড়বে। তারপরও আজ এই শফিউল ভাই হেলাল ভাইয়ের কথা বলছিলেন, ওনাকে কিন্তু আমি অনেক আগে থেকে চিনি। ব্যক্তিগত সম্পর্ক নেই বা পরিচয় নেই, কিন্তু চিনি। উনি, ওনার বিরুদ্ধে আমার যতটুকু মনে হয় কমপক্ষে বোধহয় শখানেকের কম হবে না মামলার সংখ্যা। সেই মামলাগুলো নিয়েই কিন্তু উনি মারা গেলেন। আমার মানে মন্দের যে ভালোর একটা ব্যাপার আছে না, আমার মনে হয় ওনার পরিবার উনি জীবিত থাকা অবস্থায় যে পরিমাণে যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার চাইতে এখন ভালো থাকবেন, অন্তত পুলিশের ঝামেলাগুলো থেকে ভালো থাকবেন। এটা শুধু একজনের বিষয় না, আমার পরিচিত অন্তত শত শত মানুষ আছে, সেটা ফেসবুকে হোক সরাসরি হোক। সেই মানুষগুলো মানবেতর জীবন যাপন করছে, বাসায় ঘুমাতে পারে না। আহ, মাইদুর ভাই কথা বলছেন এখন লন্ডনে বসে, কিন্তু মাইদুর ভাই যদি দেশে থাকতো তাহলে এই যে কথাগুলো বললেন এই কথাগুলো বলতে পারতো না, বললে ওনাকে জেলে থাকতে হতো। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এসে বাংলাদেশের বিএনপি নামক যে দলটা আছে, সেই দলটা যে এখনো নমিনেশন পেপার জমা দেয়, কিংবা রাজনীতির সাথে যুক্ত আছে, কিংবা রাজনৈতিক কথা বলে, মানে বিষয়টা বুঝতে হবে যে তারা কিন্তু সরাসরি ভোটের দাবিদার, অংশীদার আওয়ামী লীগের সাথে। সাধারণ কথাবার্তা বলেই মানুষ টিকতে পারে না সেখানে, যখন ক্ষমতার অংশীদার হিসেবে তারা মাঠে থাকতে চায় তখন বিএনপি কে থাকতে দিবেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু বিএনপি এখনো পর্যন্ত মাঠে আছে। পুলিশ, থানা, তারপরে রাজনৈতিক দলগুলোর হামলা মামলা, এগুলো অনেক কিছু মিলিয়ে তারা বাড়িতে আছে বা রাজনীতি করছে, দলের সাথে সম্পৃক্ত আছে। তো দেশে থেকে বলা সম্ভব না। তো সেরকম একটা দেশের মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে এই দেশটা কারা চালাচ্ছে এবং কাদের নিয়ন্ত্রণাধীন, কাদের উপরে ভর করে তারপরে এই সরকারটা আছে। এটা যদি না হতো, ভারত যদি আজকে আওয়ামী লীগকে এভাবে আহ উলঙ্গ ভাবে সমর্থন না দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগ এভাবে থাকতো না হয়তো, বা থাকা সম্ভব হতো না। সেই ভারতের বিরুদ্ধে কথা বলাটা আসলে কতটুকু ঝুঁকি, সেটা আমি ইলিয়াস হাড়ে হাড়ে এখনো টের পাচ্ছি। বিশেষ করে গত বছর যখন ইসকন নিয়ে বা ভারত নিয়ে কয়েকটা আমার খুব আলোচিত অনুষ্ঠান ছিল, সেগুলো করার পর পর আমি টের পেয়েছি। সেই কারণে এসব নিয়ে কথা যত কম বলা যায় ততই ভালো। তারপরেও আপনি যে কথাটা বললেন যে ভারত থেকে, নেপাল থেকে বিদ্যুৎ আনবে, সেটা ভারতের কোম্পানি হয়ে তারপরে কেন? এটা শুধু এই বিদ্যুতের বিষয় না, আমাদের বাংলাদেশের যে স্মার্ট কার্ড তৈরি করবে সেই কার্ডের জন্য ভারতীয় একটি কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে, এবং যেই কোম্পানিটি কিনা এরই মধ্যে আন্তর্জাতিক ভাবে তারা ব্ল্যাক লিস্টেড, এবং ভারতের নিজস্ব তাদের দেশের মধ্যে তারা আহ, তাদের বিরুদ্ধে সম্ভবত একটা মামলা হয়েছে, সেই মামলার কারণে তারা তাদের দেশে কোনো কার্যক্রম করতে পারে না। সেই কোম্পানিকে এনে আমাদের দেশে স্মার্ট কার্ড তৈরি করার দেয়া হচ্ছে। আপনি সুন্দরবনের
যে রামপাল প্রকল্প যেটা বলা হচ্ছে, সেখানে সুন্দরবন কিন্তু বাংলাদেশে না, পশ্চিমবঙ্গেও কিন্তু এর একটা পার্ট আছে। তাদের ওই দেশে কিন্তু তারা এই প্রকল্পটা করছে না, সেই প্রকল্পটা করছে সে আমাদের দেশে। বাংলাদেশকে তারা যখন লোন দিচ্ছে, সেই লোনের মধ্যে যেসব শর্ত থাকে, আপনি যদি এরকম কোনো লোন, এই ঋণের যদি কোনো খসড়া কিংবা একবারে সম্পূর্ণ চুক্তির যে শর্তগুলো আছে সেগুলো পড়ে থাকেন, তাহলে আপনি যদি 10 বছরের একজন শিশু হন, তারপরেও বুঝবেন যে কত মানে একেবারে উন্মাদ হলে তারপরে নিজের দেশকে নিয়ে আরেক দেশের সাথে এই ধরনের চুক্তি করা যায়। অতএব তারা সব দিক থেকে দিচ্ছে। এখন এটা অনেকে, যারা আওয়ামী লীগের লোকজন আছে, তারা বলে থাকেন যে আমাদের মুক্তিযুদ্ধের তারা আমাদেরকে উপকার করেছে, তারা আমাদের সহায়তা করেছে, সেজন্য করছে। মুক্তিযুদ্ধে তারা কি করেছে, কেন করেছে, সেই বিতর্কে যদি নাও যাই, এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ কখনো শুধুমাত্র মুক্তিযুদ্ধের কারণে ভারতকে এই সমর্থন দিচ্ছে না। শেখ হাসিনা, আপনারা জানেন যে প্রণব চক্রবর্তীর বাসাতে প্রায় 4 সাড়ে 4 বছর ছিলেন, যে সময়টাতে ওনার বাবা মারা যায়। তো সেই বাসাতে থাকা অবস্থায় আমাদের দেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা কিংবা ভারতীয় পলিটিশিয়ান যারা আছে, তারা কিন্তু সুদূর প্রসারী একটা পরিকল্পনা নেয় এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তারপরে বাংলাদেশে কিভাবে তারা কত সাল থেকে তারা কি করবে, কত সাল থেকে নির্বাচনে এই ধরনের কারচুপি করবে, এই পরিকল্পনা কিন্তু তারা সেই সময় থেকে নিয়েছে। এটা আমরা জানি না, কিংবা আমাদের যারা রাজনীতিবিদ আছে তারা এই জিনিসগুলো চিন্তা করেনি। আমি মনে করি সবচাইতে ভারতের ব্যাপারে আমাদের প্রতিটা রাজনীতিবিদের সব সময় স্বচ্ছ একটা ধারণা রাখা উচিত। তো সেই শেখ হাসিনাকে যখন বাংলাদেশে এনে রাজনীতি করতে দিল, তারপরের সময়গুলো আপনি একটু মিলিয়ে দেখেন, প্রত্যেকটা পদে পদে ভারত আমাদেরকে নগ্ন হস্তক্ষেপ করেছে। আমি ইদানিং আহ অন্যান্য রাজনীতি, আমি নাম বলে বলছি না, অন্যান্য রাজনৈতিক দলেরই অনেক নেতা কর্মীদেরকে দেখছি যে বিএনপির পক্ষ হয়ে, এই সরি, ভারতের পক্ষ হয়ে অনেক বার্তা টার্তা দেওয়ার চেষ্টা করছেন। দেখেন, রাজনীতি করতে করতে যদি নাকি আপনি মারাও যান, তারপরেও বাংলাদেশের মানুষ আপনাকে ঘৃণা করবে না। ক্ষমতায় না আসলে কি হয়েছে, আপনি তো জনগণের জন্য রাজনীতি করেন, সমস্যা কি? আপনি চেষ্টা করছেন ভারতের বিরুদ্ধে, যারা আমাদেরকে সবচাইতে বেশি, আমাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বেশি ক্ষতি করছে, সেই দেশটার বিরুদ্ধে আপনি যে সংগ্রাম করছেন, 12 বছর না 12 যুগও যদি করেন, তারপরে মানুষ আপনাকে মনে রাখবে। কিন্তু আপনি যদি আতাত করে শেখ হাসিনার মতো 12 বছর না, শেখ হাসিনার মতো আরো 12 যুগ ক্ষমতায় থাকলেও আপনি মাহাথির মোহাম্মদ হতে পারবেন না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। তো ভারতের যে কথাটা আপনি যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নে শেখ হাসিনা ধরুন যদি নাকি আজকে ক্ষমতার জন্য, হয়তো ভারতও মনে করছে শেখ হাসিনা আমার খুব কাছের মানুষ, শেখ হাসিনা আমি যা চাই তাই দিচ্ছে, এটা কিন্তু ভারতের জন্য দিচ্ছে না, শেখ হাসিনা শুধু নিজের জন্য দিচ্ছে, নিজের ক্ষমতায় থাকতে চায়। এগুলো আপনি কিছু বই যদি পড়েন, ধরুন যেটা সবচেয়ে বিতর্কিত বই সেটা বাদে দিলাম, আপনার মতিউর রহমান রেন্টুর, আপনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির কথা বলছেন তো, তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে, আপনার শারমিনের যে বইটা আছে, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা, এই বইটা যদি পড়েন, আপনার এই পরিবারটার প্রতি একেবারে 100% স্বচ্ছ একটা ধারণা চলে আসবে। এরা ক্ষমতার জন্য এমন কোনো কিছু নাই এরা করতে পারে না। আজ থেকে যদি মনে করুন যে 1 মাস পরে, গতকালকে ক্যাবিনেটে আপনি দেখেছেন যে নেপালে বৌদ্ধ মন্দির স্থাপিত হবে, সেটার জন্য ক্যাবিনেটে বিল পাস হয়েছে। আমার মনে হয় আপনারা জানেন যে একনেকে এটা পাস হয়েছে। এখন এগুলো সবকিছুরই কিন্তু গুরুত্ব আছে। হতে পারে সেটা দর কষাকষির জন্য শেখ হাসিনা এগুলো করছে, একবার ইমরান খানের সাথে ফোনে কথা বলছে, এদিকে ভারতের যে রাষ্ট্রদূত আছে তাকে 3 মাস ধরে শেখ হাসিনা সাক্ষাৎ দিচ্ছে না, নেপালে এই যে প্রকল্প করা, এগুলো সবকিছুই না, হতে পারে সে ওইদিকে ডাইভার্ট হচ্ছে, আবার হতে পারে ভারতের সাথে দর কষাকষি করছে, যে ভারত যাতে তাকে আরো বেশি যে গত বছর আপনারা দেখেছেন যে ভারতে যখন শেখ হাসিনা গিয়েছে, তাকে একজন একেবারে শেষ ক্যাটাগরির একজন এমপি কে দিয়ে রিসিভ করানো হয়েছে। সেটা সেই জায়গাটা থেকে একটু উপরে উঠতে চায় ভারতের কাছে শেখ হাসিনা, যেহেতু একটা সুযোগ পেয়েছে। তো উনাদের দিয়ে সবকিছু সম্ভব। আপনি যদি মনে করেন যে ভারতের সাথে আরো ভয়ানক কোনো, যেটা কালকে একটা অনুষ্ঠানে বলছিলাম যে বন্দরের বিষয়টা আপনারা নিশ্চয়ই এরই মধ্যে আলোচিত হয়েছে, যে ভারতীয় একটি জাহাজ এবং বাংলাদেশের একটি জাহাজ, দুটি জাহাজ যদি একই সময়ে আসে, সেই ক্ষেত্রে তারা আহ ভারতের যে জাহাজটি এসেছে সেটিকে জেটিতে ভিড়তে দিবে আগে। ডেডিকেটেড এবং প্রায়োরিটি ভিত্তিতে, যে দুটা ভিত্তিতে আপনার জাহাজকে আমরা নোঙর করতে দেই, সেখানে ভারতকে দেওয়া হয়েছে প্রায়োরিটি বেসিসে আসার। আমি কিন্তু সেই প্রশ্নতে আসবো আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন এই কিন্তু, সব কিছুতে আপনি যা চায় তারা ভারতের বিষয়ে, ভাই
ক্ষমতায় তো আওয়ামী লীগ আছে শুধুমাত্র ভারতের উপর চেপে বসে। একজন আওয়ামী লীগের মানুষ বলতে পারবে আপনি নির্বাচন করার দরকার নাই। একটা জাতীয় টেলিভিশন কিংবা পত্রিকা, এই পত্রিকাকে আপনি একটু কাইন্ডলি বলেন যে একটা জরিপ করতে, যেটা যুক্তরাষ্ট্রে হয়, যুক্তরাজ্যে হয়, নির্বাচনের আগে প্রতিটা প্রার্থীর পক্ষে বিপক্ষে এই ধরনের জরিপগুলো হয়। ভোট নেওয়ার দরকার নেই। আওয়ামী লীগ তো মনে করে তাদের পক্ষে হচ্ছে ওই যে সজীব ওয়াজেদ জয় আছেন, উনি নির্বাচনের আগেই একটা জরিপ করেন যে 85% মানুষ আওয়ামী লীগের পক্ষে। আমি মেনে নিচ্ছি। একটা জাতীয় টেলিভিশন, সেটা ওনাদের যে বিটিভি আছে বা ওনাদের 71-71 আছে, এগুলোতে করতে বলেন। জনগণ ভোট দেবে, অনলাইনে বলবে যে আওয়ামী লীগ না বিএনপি, নৌকা অথবা ধানের শীষ, ভোট দিন। সেদিন দেখবেন যে আওয়ামী লীগের কতজন ভোট আছে। এখন এটা কিন্তু তারা নিজেরাও জানে, যেই কারণেই আজকে এত সমস্যা। এই সংস্থাকে ব্যবহার করছে, ওই সংস্থাকে ব্যবহার করছে, ক্ষমতায় থাকতে হবে। তো আমার বিশ্বাস যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো ঘটনা ঘটতে পারে, কারণ আল্লাহ এত বেশি অবিচার, অত্যাচার এগুলো সহ্য করবে বলে আমি মনে করি না। বলেছিলেন ফ্রি ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে ইন্ডিয়াকে, এবং বাংলাদেশের সমুদ্র বন্দর সহ সবকিছু ওনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবং যখনই কোনো পণ্যবাহী ট্রাক হোক, যে কোনো কিছু হোক, পণ্যবাহী মাল আসবে সমুদ্র বন্দরে বা যে কোনো ট্রানজিটের মাধ্যমে যে কোনো দিক থেকে, তখন সর্বপ্রথম এই সুবিধাটি দেওয়া হবে ইন্ডিয়াকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেখানে পণ্য ওঠানামা করাতে প্রায় মাসের উপরে লেগে যায়, কখনো 6 মাস 1 বছর লেগে যায়, সেখানে ইন্ডিয়ার মাল আসার সাথে সাথে তাদেরকে খালাস করার সুবিধা দেওয়া হবে। এখন সেখানে বাংলাদেশকে ইন্ডিয়ার পরে সেই সুবিধা পাবে। তাহলে বাংলাদেশের স্বার্থ আগে নাকি ইন্ডিয়ার স্বার্থ আগে? আপনি কোনটিকে, এখানে এই স্বার্থ সিদ্ধ কার করা হচ্ছে এবং এটার মূল লক্ষ্য কি? এতে কে সুবিধা নিচ্ছে বাংলাদেশ থেকে? এটা তো এখন এই মুহূর্তে দিনের মতো পরিষ্কার সাদিক ভাই। আপনি বাংলাদেশের মানুষের কে বিএনপি করে আর কে আওয়ামী লীগ করে, ইট ডাজেন্ট ম্যাটার। কারণ হচ্ছে যে আওয়ামী লীগের অনেক মানুষ, আমরা তো বাংলাদেশি, তাই না? আওয়ামী লীগ তো আর এরকম না যে তারা অন্য ভিন গ্রহের কোনো মানুষ, তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, এরকম না। আমার বন্ধু বান্ধবের তালিকা যদি আপনাকে দেই, 80% হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, এগুলোর সাথে সম্পৃক্ত। তো সেইখানে তাদের সাথে আমাদের কথা হয় না। তারাও কিন্তু জানে এই ভারতের বিষয়গুলো, প্রশাসনে বিভিন্ন জায়গায় ভারতের এসব দালালদেরকে বসানো হচ্ছে, তারা জানে। কিন্তু কিন্তু তারা কেন কথা বলে না বা অনেক সময় আমাদের বিরুদ্ধে কেন বলে? কারণ তাদের ব্যক্তিগত যে স্বার্থটা আছে, সেই স্বার্থটাকে তারা আপনার দিচ্ছে না। এখন এখানে আবার কিছু বিষয় আছে। ধরুন, আপনি যদি বাংলাদেশের ইতিহাস পড়েন, আপনাকে পড়তে হবে কার বই? ব্যারিস্টার আমিরুলের বই পড়তে হবে। তারপরে তাজউদ্দিন আহমেদের মেয়ে, যদিও উনি অনেক বড় লেখিকা না, কিন্তু ওনার বাবার যে ব্যক্তিগত বিষয়গুলো তো উনি সবচেয়ে বেশি জানেন। ওনার বইটা পড়তে হবে, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা। এই বই যদি পড়েন, তাহলে আপনার ইতিহাস সম্পর্কে কারো কাছে যাওয়ার দরকার নাই, অনেক কিছু জেনে যাবেন। তারপর হচ্ছে মহিউদ্দিন সাহেবের বই, হ্যাঁ, এরকম কয়েকজনের বই পড়তে হবে। আপনি ওবায়দুল কাদের আর হাসান মাহমুদের কাছে আওয়ামী লীগের ইতিহাস পড়লে তো সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে যারা রাজনীতি করে না, মানে ছোটখাটো নেতা টেতা এগুলো তো বাদ, বড় নেতা যারা আছে, এরাও কখনো ইতিহাস পড়ে না। আমি এখানে পাবলিকের কমেন্ট পড়ছিলাম, সেখানে অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলছে। তার মধ্যে বেশিরভাগ মানুষ, মানে 99% মানুষই পজিটিভ কথা বলছে। দুইজন মানুষের কমেন্ট আমি নোট করেছি। সেটা একজন হচ্ছে বলছে যে, ভাই আমাদের কি এখন চীনের দিকে যাওয়া উচিত নাকি ভারতের দিকে থাকা উচিত? তো আরেকজন বলেছেন যে আমি বিএনপির দালাল। তো দালালির প্রশ্নটাই, উত্তরটা আগে দেই। সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের প্রতিটা মানুষ কোনো না কোনো কারো দালাল। আমি যে মানে খুব বেশি মানে কি বলে নীতি কথা বলি, আমি নিজেও, আমি যে টেলিভিশনে কাজ করেছি, সেই টেলিভিশনের যে মালিক ছিলেন, তিনাকে আমার নম নম করে চলতে হয়েছে, তিনাকে আমার সম্মান করতে হয়েছে। আহ তেল মারি নাই কখনো, কিন্তু তাকে সম্মান তো করতে হয়েছে। অতএব আপনাকে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো কারো কাছে ছুটি মানে ছোট হতে হবে, কিংবা আপনার কারো না কারো দালালি করতে হবে। এখন যারা বলেন যে বাংলাদেশে হচ্ছে গিয়ে আপনার, মানে তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে না, কোনো দলকে সমর্থন করে না, এদের মানে অস্তিত্ব নিয়েই সমস্যা আছে। এরা মানে সবচাইতে ডাহা মিথ্যা কথা হচ্ছে এরা বলে, কারণ প্রতিটা মানুষ কোনো না কোনো দলকে কোনো না কোনো ভাবে সাপোর্ট করে। এখন আমি বিএনপির দালালি করি, আরে ভাই বিএনপির দালাল, আমি বিএনপি যদি নাকি পছন্দ করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।
আমি 21-এ টেলিভিশনে 5 বছর চাকরি করেছি, আমার একটা নিউজ দেখান, একটা সিঙ্গেল নিউজ দেখান যেই নিউজে কিনা বিএনপির কোন নেতা যে কিনা দুর্নীতির সাথে জড়িত ছিল কিংবা খারাপ কিছু করেছে সেই বিএনপি নেতাকে আমি বাঁচিয়ে দিয়েছি। আপনি যান এনি চৌধুরী ভাইয়ের কাছে যান। এনি চৌধুরী আপনার ভৈরবের একজন কমিশনার ছিল, সেই বিষয় নিয়ে এনি ভাইয়ের কাছে পর্যন্ত গিয়েছে সেই ব্যক্তি। সে তার বাড়ির কাজের বুয়াকে আপনার ধর্ষণ করে মেরে ফেলেছে এবং সেটা নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য সে নানান কিছু করেছে। সেটা নিয়ে আমি নিউজ করেছি, আপনারা যারা আমার নিউজ নিয়মিত দেখতেন, ভৈরবের আরিফ কমিশনারের সেই নিউজ করার পর তাকে 6 মাসের জন্য জেলে দেওয়া হয়, সরি জেলে ছিল দীর্ঘদিন, 6 মাসের জন্য তার বাড়ি হচ্ছে সিলগালা করা হয়। এখন এই যে কাজগুলো আমরা করেছি, আমি কোন দলের পক্ষে বা বিপক্ষে একটা নিউজ কেউ দেখাতে পারবে না, তারপরেও আমি বিএনপির দালাল। ভাই আমি এখন ইউটিউবে কাজ করি, ইউটিউব আমার বাপের টাকা দিয়ে কেনা মোবাইল, আমার বাপের টাকায়, আমার নিজের টাকায় এখানে স্টুডিও তৈরি করা। আমি কার দালালি করবো এটা আমার ব্যাপার, আপনার সমস্যা কি? ইউটিউবে টাকা কামানোর জন্য কথা বলে, আমি ইউটিউবে কামানোর জন্য কথা বলে, আপনি ইউটিউবে টাকা কামান, সমস্যা কোথায়? আপনাকে না করছে কেউ? দালালি আমরা কারো না কারো করি। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি কিছুই করে নাই, আপনি বিএনপির পক্ষে কথা বলেন না কেন? আপনাকে যদি বিএনপির জায়গায় দেওয়া হয়, মনে করেন এমপির জায়গায় দেওয়া হয়, যিনি আপনি নীতি কথা বলেন, আমি ইলিয়াস নীতি কথা বলি, আমাকে দেখ একটা মন্ত্রণালয়, দুর্নীতি করবো না একেবারে? আপনার চেয়ে কম করব বা বেশি করব, কিন্তু করব দুর্নীতি। এখন কারা দুর্নীতি করে না এর কোনো লিস্ট আমাদের বাংলাদেশের কোনো মানুষের কাছে আছে যে এই মানুষগুলো দুর্নীতি করে না? কাকে আপনি বিশ্বাস করবেন, কাকে ক্ষমতায় দেবেন? অতএব ক্ষমতায় যারা আছে, যারা যায়, তারা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনে যায়, নির্বাচনে জিতে চিন্তা করে আমি 10 কোটি টাকা নির্বাচনে খরচ করেছি, আমি এটা 20 কোটি টাকা উসুল করব। এটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম। কিন্তু আওয়ামী লীগের প্রতি কেন ক্ষিপ্ত আমরা? কারণ হচ্ছে আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেই জায়গাটাতে তারা আঘাত করেছে, এই জন্যই আমরা কথা বলি। আপনি যে বন্দরের কথা বললেন, এই বন্দর না শুধু, আপনারা সবাই জানেন যে গভীর আমাদের ভারতের সাথে সমুদ্র বিজয় হয়েছে, তিনি হচ্ছে মাদার অফ সমুদ্র হয়েছেন। তো এখন এই যে সমুদ্র যে বিজয় হলো, সেই সমুদ্র বিজয় হওয়ার পরের কথা কিন্তু আর কেউ বলে না। সেখানে যে অ্যাপিল হয়েছে আন্তর্জাতিক সেই কোর্টে, সেই আপিলে কিন্তু বাংলাদেশ উপস্থিত হয় নাই, সেখানে আপিল করেন, এবং সেটা কিন্তু আবার ফের ভারত দখলে নিয়ে নিয়েছে। সেই কথা কিন্তু কেউ বলে না। আমাদের দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই স্যাটেলাইট করে মনে হচ্ছে যে বাংলাদেশ মোটামুটি যুক্তরাষ্ট্রের কাছাকাছি, নাসাকে টিকা দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আপনি কি জানেন যে যেই টাকা দিয়ে আপনি 3,000 কোটি টাকা দিয়ে আপনি এই স্যাটেলাইট পাঠালেন, সেই টাকাটা দিয়ে আমাদের দেশে অন্তত 20 বছর আমরা স্যাটেলাইট সুবিধা নিতে পারতাম। তো আমার দরকার কি যেটা দিয়ে যদি নাকি এরকম হতো যে হ্যাঁ আমাদের বুয়েট থেকে পাঠানো হচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষণা কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে, ঠিক আছে, সেটার মেরামতের দায়িত্ব হচ্ছে রাশিয়ার, সেটার চুক্তি হচ্ছে আমেরিকায়। তো সবকিছু যদি আরেক দেশ করে, আমরা শুধু টাকা দিয়ে যে সেবাটা পাবো, সেই সেবা যদি তার চেয়ে কম টাকা দিয়ে পেতে পারতাম, তাহলে আমাদের এটা করার দরকার কি ছিল? সব শেষ বিষয় যেটা, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে কথাগুলো শোনা, যে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন এটা সত্য না মিথ্যা, এটা কিন্তু একেবারে মানে বায়োলজিক্যাল প্রুফ দেওয়ার ক্ষমতা আমার আপনার নেই। এগুলো টেলিভিশনে যারা কাজ করে, যারা আইটিতে আছেন, তাদের কাছে শুনবেন যে বঙ্গবন্ধুর সিগন্যালে যে যে টেলিভিশন গুলোর কথা বলা হচ্ছে, তারা বঙ্গবন্ধুর সিগন্যালে কাজ করে না। অতএব বঙ্গবন্ধু স্যাটেলাইট খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আমি বিশ্বাস করি। কারণ যে সরকার প্রতিটা ক্ষেত্রে গুজব ছড়ায়, তারা এই ধরনের গুজব ছড়াতে পারে, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়নি। 2 নম্বর হচ্ছে ভারত না চীন হচ্ছে গিয়ে আমাদের এখন কার পন্থী থাকা উচিত? ভারত না চীন? কেন ভাই, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিসের জন্য? কোন দেশের হয়ে থাকার জন্য হয়েছে আমরা স্বাধীন? কেন চীনের হয়ে থাকতে হবে, কেন পাকিস্তানের হয়ে থাকতে হবে? আমরা ভারতের আজ্ঞাবহ হয়ে থাকার জন্য তো স্বাধীন হই নাই। কিন্তু ভারত আমাদেরকে স্বাধীন করেছে তাদের আজ্ঞাবহ করে রাখার জন্য। সেই জায়গা থেকে বিএনপি লম্বা একটি সময় ক্ষমতায় থেকেছে, এবং ক্ষমতায় থেকে তারা বাংলাদেশকে একটি স্বাধীনতার রূপ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যতবার এই আওয়ামী লীগ এসেছে, ততবার এসেই তাদের প্রধান যে ধাক্কা, সেটা হচ্ছে বাংলাদেশের যেসব ধর্মপ্রাণ মানুষ আছে তাদের উপরে। তারা আসলে কুকুরের মাথায় টুপি দেয়া হয়, তারা আসলে দাড়ি পাঞ্জাবি এগুলোর উপরে আঘাত করা হয়, বাংলাদেশে মুসলমানদের উপরে আঘাত করা হয়। এখানে ভিন্ন ধর্মীর ভিন্ন দেশের যে দালাল আছে তাদেরকে দেশের বড় বড় পদগুলোতে বসানো হয়। আমি ধর্মীয় বিভাজন করছি না, কিন্তু তারা মনে করেন যে ভারতে যারা আছেন, ভারতের যারা আমাদের উপরে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের
পছন্দের মানুষ হচ্ছে বাংলাদেশে যেসব হিন্দু আছে তারা। এবং হিন্দুদেরকেও আমরা দেখি যে কিছু, আমি সব হিন্দুদেরকে বলছি না, অনেক হিন্দুই আছেন বাংলাদেশি। তো এই যে শ্যামল দত্তকে নিয়ে আপনার গত দুদিন আগে নিউজ বের হয়েছে দা হিন্দুতে। তো দা হিন্দু হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার একটি মুখপাত্র পত্রিকা, তারা সরকারের সবসময় রিপ্রেজেন্ট করে। দা হিন্দুতে শ্যামল দত্তের নাম কোট করে তারপরে তারা সংবাদ পরিবেশন করেছে। এর মানে কি? এবং তারা সেখানে বলছে যে, পত্রিকাটা তো ইংলিশ, তারা বলছে যে রিনাউন্ড ডেইলি নিউজ পেপার, ভোরের কাগজ। ভোরের কাগজ বাংলাদেশে রিনাউন্ড ডেইলি নিউজ পেপার, ইজ ইট ট্রু? এটা আপনার আমাকে বিশ্বাস করতে হবে। এখন তারপরে তারা শ্যামল দত্তকে কোট করে তারপরে তারা সংবাদ করছে। কে শ্যামল দত্ত? মুন্নি সাহা শেখ হাসিনার অফিসে গিয়ে শেখ হাসিনার কথা গোপনে রেকর্ড করতে গিয়েছে, যে কারণে আজকে প্রায় 6 মাসের বেশি সময় ধরে মুন্নি সাহার এসএসএফ নাই, পাস নাই, যে কারণে সে গণভবন বঙ্গভবন কোথাও ঢুকতে পারে না। তো এগুলো আপনাদের বুঝতে হবে যে এই যাদেরকে আপনারা নিজেদের লোক মনে করছেন, তারা আপনাদের লোক না, তারা ভারতের লোক। এই জিনিসটা আওয়ামী লীগের লোককে বুঝতে হবে। আর সাধারণ মানুষ যদি মনে করেন যে আমরা চীনের পক্ষে না পাকিস্তানের পক্ষে, ভাই আমি কারোর পক্ষেই না। এই সেই চীন, যেই চীনে কিনা লক্ষ লক্ষ মুসলমানকে নামাজ পড়তে দেওয়া হয় না, তাদের নারীদের ভ্রূণ নষ্ট করা হয়, তাদেরকে আপনার কি বলে কোরআন শরীফ পড়তে দেওয়া হয় না, চীনে রাষ্ট্রীয়ভাবে কোরআন শরীফকে সংশোধন করে তারপরে তারা প্রচার করার চেষ্টা করছে, সেই চীনের পক্ষে আমরা কথা বলবো। কিন্তু এখন আমি আমার আরেক মুসলমান ভাইয়ের, তাকে মারছে, সেটার প্রতিশোধ নিব, তাদের পাশে গিয়ে দাঁড়াবো, না আমার নিজের পিঠ আগে বাঁচাবো? আপনি বলেন। কারণ আমরা তো, আমাকে বাঁচাতে হবে আগে, আমিও তো মুসলমান, আমার দেশের মানুষগুলোই তো মুসলমান। আমাদেরকে মেরে ফেলছে, আমাদের ধর্মীয় যে আহ, আহ, যে আচার অনুষ্ঠান আছে সেগুলো প্রকাশে বাধা দিচ্ছে, পিলখানার ভেতরে কুরবানি করা নিষিদ্ধ করেছে। কারা করেছে এগুলো? এই জিনিসগুলোর কারণে আমরা এখন নিজেদেরকে বাঁচাতে চাই। যে কারণে আমি বারবার বলি যে বাংলাদেশে কে দেশপ্রেমিক সেটার ডেফিনেশন হচ্ছে কে কত বেশি ভারত বিরোধী, সেই হচ্ছে তত ভালো দেশপ্রেমিক। আর চীন, পাকিস্তান, তার চাইতেও যদি আমার কোনো শত্রু থাকে, সবচেয়ে শত্রু কোনো দেশও যদি থাকে, তারাও যদি আজকে আমাদের পাশে এসে দাঁড়ায়, ভারতের হাত থেকে বাঁচার জন্য আমাদের তাদের সাথে হাত মেলানো উচিত। এই কারণেই চীনের পাশে আমাদের থাকতে হবে। আমি চীনের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, ভারতের পক্ষেও না, আমি বাংলাদেশের পক্ষে। আমি মনে করি আমাদের নিজের পায়ে দাঁড়ানো দরকার। কিন্তু এই মুহূর্তে আমাদের একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছেন যে সেনাবাহিনীতেও নাকি ভারতের একেবারে নগ্ন একটি হস্তক্ষেপ আছে, এবং আপনার ভারতকে কাছে এই খুশি প্রশ্নতে আসবো আমি, ইলিশ ভাই, এটা আইডেন্টিফাই করে আমার এক প্রশ্ন আছে। আমরা কিন্তু অনুষ্ঠান ভারতকে ওইটা ধারাবাহিকভাবে নিয়ে করে আসলে ওইটা নিয়ে পরবর্তী খুব বেশি কথা বলা ঠিকও হবে না, বা কথা বলাও সম্ভব না। কিন্তু যে কথাটা বলতে চাই, আপনি অনুষ্ঠানের শুরুতে একটা ঘটনা বলেছেন, অতএব বুঝতে পারছেন যে দেশটা কোন দিকে যাচ্ছে। এখন এই এই যে এই কাজগুলো করা হচ্ছে, বলা হচ্ছে যে এখানেও ভারতের নগ্ন হস্তক্ষেপ আছে, সেটা থেকে আপনাকে বাঁচতে হবে। এখান থেকে বেঁচে হুট করে আপনি একা দাঁড়িয়ে যাবেন, এটা বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব না। কোথায় নেই বলেন? একজন মাদ্রাসার সুপার গত কিছুদিন আগে একটা কওমি মাদ্রাসার মধ্যে 12 জন শিক্ষার্থীকে ধরেছে। 12 জন শিক্ষার্থীকে ধরেছে, এবং সেই 12 জন সব হচ্ছে হিন্দু। তারা দাড়ি টুপি রেখে সেখানে তারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে, কওমি মাদ্রাসায়। এটা হচ্ছে সবচাইতে বেশি ধর্মীয় পড়াশোনা করার একটা জায়গা। আলিয়া মাদ্রাসা তো ধরুন জেনারেলাইজ করা হয়েছে, সেখানে ইংরেজি পড়ানো হয়, অনেক কিছু পড়ানো হয়। কিন্তু কওমি মাদ্রাসায় শুধুমাত্র আরবি শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। সেই মাদ্রাসায় গিয়ে হিন্দুরা পড়াশোনা করছে। মোটিভ কি ছিল? উদ্দেশ্য কি ছিল? এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে তাদের কাছে যখন গিয়েছে, থানায় যখন খবর দিয়েছে, পুলিশকে যখন জানিয়েছে, পুলিশ অজ্ঞাত কারণে সেই বিষয় নিয়ে কোনো কথাই বলে নাই। অতএব এটা বুঝতে কোনো বাকি নাই যে তাদেরকে কারা সেখানে নিয়োগ করেছে, তাদের পেছনে কারা আছে। তো এমন একটা বিরাট, মানে আপনি দেখেন, আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নিয়ে সারাদিন কথা বলবেন, কোনো সমস্যা হবে না। যখন আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবেন, নানান ধরনের চাপ। আমি ইলিয়াস, আমি কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেটা আমি জানি। আমার সম্পত্তি ক্রয় করা হয়েছে, আমি আমার আমার বাবা বাড়ি করে রেখে গিয়েছে, আমার বাবার বাড়ি। আমাকে যারা চিনেন তারা, আমি ওপেন সব সময় খুব খোলামেলা কথা বলতে পছন্দ করি। আমার বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ, মানে 100 কোটি, 200 কোটি, 1000 কোটির হিসেব যারা দেয় ওইটাতে গেলাম না, 1 লাখ টাকা আমার বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্টে 2010 সালে 21 টিভিতে কাজ শুরু করেছি, সেখান থেকে আজ পর্যন্ত ধরলাম 2020 সাল, এই 10 বছরের মধ্যে একদিনের জন্য আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকার ট্রানজেকশন হয়েছে, এবং সেটার অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ, 2 লাখ এরকম, যদি দেখাতে পারেন, জীবনে কোনোদিন আমি আপনাদের সামনে নীতি কথা বলবো না। তো আমি ব্যক্তিগতভাবে যেখানে
এই জায়গাতে আছি সেখানে আমার বাড়ি ক্রোকের নির্দেশ আদালত থেকে দিয়ে আমার বাড়িতে তালা মারতে গিয়েছে। তারপরে আওয়ামী লীগের লোকজনই ছুটে গিয়েছেন যে না, এই তো জীবনে কখনো দেখি নাই কোনো রাজনীতি দলের সাথে সম্পৃক্ত। আর এই যে বাড়ির চেহারা দেখেন, এই বাড়ি কত বছর আগের, এই বাড়ি তো সে করে নাই, তো আপনি এই বাড়ি কিভাবে দখল করতে যাচ্ছেন? এখন এরপরেও আমরা হয়তো কথা বলছি, এটা কিন্তু সাহস না, আমি নিজেকে মনে করি না সাহসী, আমি মনে করি যে মানে এটা হচ্ছে বোকামি। এই মুহূর্তে বাংলাদেশে বসে আমার তো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। সাদিক ভাই, আপনি যেখানে আছেন, আপনি তারেক রহমান সাহেবের খুব কাছাকাছি থাকেন, আপনি একটু কাইন্ডলি একজন মানুষকে বলেন, একজন মানুষকে, যে আমার সাথে কোনোদিন তারেক রহমান সাহেব বা ওনার আশেপাশে যারা আছে তাদের সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা হয়েছে, কিংবা আমি তাদের কাছে কোনো স্বার্থ চেয়েছি, আমি কখনো বলেছি যে ভাই আমার তো আমেরিকাতে আছে, আমার স্টুডিও করার জন্য এত টাকা দরকার, এই টাকাটা আমাকে দেন। আপনি যেহেতু আহ, আপনাদের এই মিডিয়াটা যেহেতু একটা আহ, দলকে মোটামুটি রিপ্রেজেন্ট করে, সে কারণে আমি বিএনপির কাছে বললাম, জামাতের কথা তো আর এখানে বলে না লাভ নাই, বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি দর্শক যারা এখানে আছেন তাদেরকে বলতে চাই, জামাত ইসলামের যেসব লোকজন আছে তাদেরকে বলবেন যে একজন জামাত নেতা এসে আমাকে বলবে ওপেনে যে আমাকে কখনো কোনো ধরনের সুবিধা জামাত থেকে দিতে পেরেছে, ইয়েস অন্য, শুধু এইটুকু কথা জানতে চাই। আমি সব সময় আপনাদের সব ধরনের বিতর্ক, আমাকে নিয়ে সমালোচনা, সবকিছুর জন্য প্রস্তুত থাকি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ইলিয়াসকে বিশ্বাস করার দরকার নেই, আমার কথা শোনারও দরকার নেই। দেশ স্বাধীন করেন ভাই, আপনি আওয়ামী লীগ করেন, আমার কোনো সমস্যা নেই, করতেই পারেন। আপনার রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকবে, খুব স্বাভাবিক, এটা এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। সো করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন নিজের স্বার্থের জন্য একটা দেশকে, আমাদের দেশের উপরে ন্যাংটা ভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিচ্ছেন, এই দায় আপনি জীবনে এড়াতে পারবেন না। যারা বাংলাদেশের প্রশাসনে বড় বড় জায়গাতে আছে, আমি নাম ধরে বলি, বেনজির, মনিরুল, তারা কি সরকারকে সাপোর্ট দিচ্ছে না? তারা সরকারকে সাপোর্ট দেয় না। এই সারোয়ার্দী যিনি আজকে কথা বলছেন, এই সারোয়ার্দী এর মতো বদমাইশ এক সেনা অফিসার তো আমি আমার জীবনে দেখিনি। এই সারোয়ার্দী যে পরিমাণে বদমাইশ, আমি একবারে মানে ভাষা খারাপ করেই বললাম, এর মতো বদমাইশ সেনা অফিসার আমি আমার জীবনে দেখিনি। সেনাবাহিনীদের সম্পর্কে আমার যে বিশ্বাস ভরসার জায়গা, সেটা হচ্ছে তারা খুব দেশপ্রেমিক হয়। এখন আপনাকে সেনা প্রধান বানায় নাই, সেই কারণে আপনি এসে আজকে কথা বলছেন। এতদিন কোথায় ছিলেন সারোয়ার্দী সাহেব? কথা বলেন নাই কেন? আমরা ইলিয়াস বেনিফিশিয়ারি না, আমরা কখনো বেনিফিট নেই নাই। আব্দুল সালাম যেদিন 21 টেলিভিশনে গ্রেপ্তার হয়েছে তার আগদিন পর্যন্ত আমি ইলিয়াসকে দেখেন, আমার ইলিয়াসের নিউজ গুলো একটু দেখেন। আমি কোনোদিন, আমাকে অনেক মানুষ ব্যারিস্টার সুমন, ওই আপনার খন্দকার ফেরদৌস, এদের সাথে নিয়ে তুলনা করে। ভাই ইলিয়াস বানায় দেখেন একখান। বাংলাদেশের সাংবাদিকতায়, আমি আজকের কথা আমাকে বাদ দেন, আমি আজকে জামাতের রিপ্রেজেন্ট, আমি আজকে বিএনপির দালাল, সবকিছু আমি মেনে নিলাম, আমার সাংবাদিকতার জীবনটা একটু দেখেন। এক দুই চাপ সামাল দিয়ে তারপরে সেখানে কাজ করতে হয় নাই। হ্যাঁ, মাথার মধ্যে পিস্তল ঠেকিয়েছে, গোয়েন্দা সংস্থা নিয়ে গিয়েছে 5 জানুয়ারি নির্বাচনের দিন। শুধু একটু কল্পনা করেন যে 5 জানুয়ারি নির্বাচনের রাতে আমার কি হতে পারে, শুধু কল্পনা করেন, এটা বলা সম্ভব না। কোথায় কারা নিয়ে গিয়েছিল আমাকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু শুধু একটু কল্পনা করেন যে আমার কি হতে পারে 5 জানুয়ারি নির্বাচনে, সেই নিউজগুলো যারা দেখেছেন। অর্থাৎ আমরা কিন্তু দেশে যতদিন ছিলাম ভয় পাইনি। 21 টেলিভিশন যদি খোলা থাকতো, যদি আব্দুল সালাম আটক না হতো, আমি ইলিয়াস আজকে পর্যন্ত ঠিক যেমন ছিলাম তেমনই থাকতাম। তো যে কারণে সারোয়ার্দীরা আজকে যে কথাবার্তা বলছে সেগুলি আমলে নেওয়ার কিছু না, এগুলিও সব জি, হচ্ছে আপনার ব্যক্তি স্বার্থের ব্যাপার। জি, ইলিয়াস ভাই, আপনার কাছে আমি আসলে, যেহেতু আপনি সারাওয়ার্দী বিষয়টি এখানে নিয়ে এসেছেন, আপনার কাছে জানতে চাই, উনি দুই তিনটা স্পর্শকাতর বিষয় উনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে, উনি বলেছেন ইন্ডিয়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কল ট্র্যাপ করা হয়ে থাকে। এটা আপনি কতটুকু বিশ্বাসযোগ্য বলে মনে করেন? এবং যদি এটা সত্য হয় তাহলে বাংলাদেশের নিরাপত্তা না, ব্যবস্থা আপনার শেষ কথাটা না শুনি নাই। ইন্ডিয়া থেকে কি কি বলেছেন আপনি? ইন্ডিয়া থেকে ওনার ফোন কল ট্র্যাপ করা হয়ে থাকে, মানে ফোন কল ওনারা নজরদারি করে আর কি, এমনটাই বলতেন উনি। এই এই কথাগুলো আসলে খুব মানে স্পর্শকাতর বিষয়। আমি একেবারে আহ, সরাসরি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না, কিন্তু আপনাকে বলে রাখি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা গোয়া নামে তাদের একটা ই ছিল, রাজ্য ছিল। সেই রাজ্যে আপনার একজন জেলেকে তার নৌকায় আগুন ধরিয়ে দিয়েছে কে বা কারা, শুধুমাত্র সেটা একটা আপনার ওই
পর্তুগিজদের নিয়ন্ত্রিত একটা এরিয়া, এবং ওই এরিয়াতে কিন্তু এখনো পর্যন্ত যারা ভারতে গিয়েছেন তারা জানেন যে খ্রিস্টান এবং সাদা চামড়ার মানুষ বেশি বসবাস করে। ওরা ওই যে আপনার 47-এর আগে এসেছিল, যে ব্রিটিশদের যে 200 বছরের সেই সময়ে ওরা এসেছিল। সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ওই নৌকার মধ্যে আগুন লাগিয়ে দেয়। শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করে ভারত গোয়া দখল করে। আপনার হায়দ্রাবাদে তখন নিজাম ছিলেন, যিনি নিজাম বলতে আমাদের যেমন রাজা প্রধানমন্ত্রী বলা হয়, ওনাদের ওইটাকে বলা হতো নিজাম। তো ওই নিজাম যিনি ছিলেন তিনি মুসলমান। ভারতের 300 সম্ভবত 92টা অঙ্গরাজ্য ছিল, যে অঙ্গরাজ্যগুলোকে আপনার ব্রিটিশরা সুযোগ দিয়েছিল যে তোমরা যে যে রাজ্যগুলো, ছোট ছোট রাজ্য ছিল এগুলোকে বলা হতো হচ্ছে করদ রাজ্য, অর্থাৎ তারা ব্রিটিশদেরকে কর দিত, কিন্তু ব্রিটিশদের অধীনে আপনার আহ মানে শাসন তাদের নিয়ন্ত্রণে ছিল না, তাদের আলাদা রাজা ছিল, তারা ওইভাবেই করতো, কিন্তু ব্রিটিশদেরকে তারা কর দিত। এখন সেই রাজ্যগুলো কি হবে 47-এ যখন দেশ হচ্ছে, ভারত পাকিস্তান ভাগাভাগি হচ্ছে, সেই সময় কি হবে? তখন ব্রিটিশরা ওই রাজ্যগুলোকে বলল যে তোমরা যদি চাও ভারতের সাথে যুক্ত হতে পারো, তোমরা যদি চাও পাকিস্তানের সাথে যুক্ত হতে পারো, অথবা তোমরা চাইলে আলাদা থাকতে পারো। এই রাজ্যগুলোর মধ্যে যে কটা রাজ্য আপনার আলাদা ছিল তার মধ্যে হায়দ্রাবাদ, জুনাগড়, গোয়া, সিকিম, আরো আরো কয়েকটা রাজ্য, আমি এই মুহূর্তে মনে পড়ছে না সবগুলো রাজ্যের নাম। এই হায়দ্রাবাদ দখল করে কিভাবে দেখেন, তাদের এখানে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন কদিন পর পরই হিন্দুদেরকে মারা শুরু করেছে, এবং নিজাম চিন্তা করলো কি কারণে মরছে হিন্দুরা। তারা একটা তদন্ত কমিটি করলো, কমিটি করার পর সেখানে দেখা গেল ভারতের গোয়েন্দা সংস্থা এগুলো করছে, এবং সেটার সাথে সেই নিজামের যে মন্ত্রী পরিষদ ছিল, সেই মন্ত্রী পরিষদের মধ্যেই কেউ কেউ জড়িত, এবং তাদেরকে ফাঁসি দেওয়া হলো। 10 জন বা 11 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। এটাকে ভারত বলল সেখানে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে। এখন হায়দ্রাবাদের কিন্তু আপনার চারিদিকে হচ্ছে ভারত, সেটা দখল করতে তাদের 8 দিন সময় লেগেছে। 8 দিন নিজাম হচ্ছে আপনার যুদ্ধ করেছে তাদের সাথে, 8 দিন পরে আর পারে নাই। এবং এই হায়দ্রাবাদ কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন যে মূল ভারতে আপনার যে এই বিমান চলাচল, এর আগে কিন্তু হায়দ্রাবাদে বিমান চলাচল শুরু হয়েছে, এবং ওই সময়ের পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে এই হায়দ্রাবাদ। আপনি নিশ্চয়ই এই ইতিহাসগুলো জানেন। তো দর্শকদের জন্য তারপরে বলে রাখি যে সে হায়দ্রাবাদকে দখল করতে 8 দিন সময় লেগেছে। আর সিকিম খুবই সাম্প্রতিক দখল করেছে ভারত, এবং সেটার খবর যদি নাকি আপনারা সেই ইতিহাস যদি জানেন, সেটার সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি মিলিয়ে দেখেন, একেবারে A to Z মিলে যাবে। কিন্তু তারপরেও আমি বিশ্বাস করি, যেহেতু এই মুহূর্তে আমরা আগে থেকে কিছু মানুষ ভারতের বিরুদ্ধে আমাদেরকে যেভাবে সোচ্চার করেছে, সেখানে আমাদের মাহমুদুর রহমান স্যার আছেন, আমাদের বিএনপির নেতারাও আছেন, অনেক রাজনৈতিক দলের নেতা আছে, বাম নেতারা আছেন, তারা ভারতের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন, সে কারণে হয়তো সেটা সম্ভব এই মুহূর্তে হবে না। আর পৃথিবীতে এখন আসলে মানচিত্র দখল করে কোনো দেশ দখল হয় না, এটা গত 50 বছরের মধ্যে এটা হয় নাই। সেই কারণে আমি মনে করি তারা প্রশাসনিক ভাবে আমাদেরকে দখল করবে। এখন যেসব মানুষগুলো আমাদেরকে করেন, এই মিয়া ইলিয়াস আপনি তো বলেন ভারত আমাদের দখল করে নেবে, কই নিয়েছে, এই সেই। এখন ভাই তার মানে আপনারা কি মনে করেন যে আপনারাকে ঘর থেকে এসে দখল করে নেবে, আপনি আমার দখলে আছেন, এগুলো বলতে হবে? আর কি চান বলেন? সিলেটের আম্বর শাহ মসজিদের মধ্যে একজন ইমামকে খুন করা হলো শুধুমাত্র সে মসজিদের যে আলোচনা, সে আলোচনার মধ্যে ইসকনের বিরুদ্ধে কথা বললো। ওই দিন রাতে তার লাশ ঝুলছে মসজিদের ভেতরে, বিচার হয়েছে, এখন পর্যন্ত হয় নাই। আর কি চান আপনি? বাংলা একাডেমিতে ইসলামিক কোন আপনার প্রকাশনী সেখানে স্টল দিতে পারে না। আর কি চান আপনি? আজকে কুরবানি নিয়ে কত ধরনের ষড়যন্ত্র হচ্ছে দেখুন, সরাসরি কুরবানির বিরুদ্ধে কথা বলছে। কুরবানির হাটগুলো কারা করতে দেয়নি? ঢাকা সিটি কর্পোরেশনের আপনার প্রধান প্রশাসনিক যে কর্মকর্তা আছে তিনি একজন দাদা, সে দাদা করতে দেয় নাই। আপনি সব করছেন। বাংলাদেশের চিত্র যদি আপনি এখন শুধুমাত্র একজনকে বলবেন যে সে গুলিস্তান কিংবা কোনো একটা জায়গার মধ্যে গিয়ে ক্যামেরা ধরবে, আপনি একটু চিত্রটা দেখবেন, সেখানে করোনার কোনো অস্তিত্ব আছে কিনা এটা আপনার বুঝতে অনেকক্ষণ সময় লাগবে। সেই দেশে কুরবানির হাট হলে সমস্যাটা কি হতো? সব হচ্ছে, কুরবানির হাট কেন হচ্ছে না? সব হচ্ছে, মাদ্রাসা কেন বন্ধ, মসজিদ কেন বন্ধ? এগুলির জবাব আপনাকে খুঁজতে হবে। এই জবাবগুলি যদি আপনি জানেন না, তাহলে শেখ হাসিনার ফোন ট্র্যাক করা হয় কিনা এটার জবাব খুঁজতে আপনার খুব বেশি কষ্ট হবে না। শেখ হাসিনাকে ভারত মানে এই ধরনের নিয়ন্ত্রণ করবে না, এটা আপনি কল্পনা করলেন কিভাবে?
কিভাবে আপনি কল্পনা করলেন? আমি খুব আশ্চর্য হচ্ছি এই মুহূর্তে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি আসলেই আপনার করছে কিনা, কি বলে আহ, বাংলাদেশের সাথে কোনো ধরনের লেয়াজু করছে কিনা, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানটা আসলে কি, এই জিনিসগুলো বুঝতে কিছুদিন মানে সময় লাগবে, কিন্তু আমার মনে হয় কিছু একটা ঘটছে। আদারওয়াইজ আপনার এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগই পাবে না, যেই পরিস্থিতি চলছে, যে ধরনের আলোচনা সমালোচনা চলছে। অন্যদিকে ভারতের রাষ্ট্রদূত সেখানে দেখা করার সুযোগ পাচ্ছে না। তো এখন আমার মনে হয় কি, এখন যে বিষয়টা এখন আপনাদের করা দরকার, আপনারা তো লন্ডনে আছেন, তো লন্ডনের যারা বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারেক রহমান সহ অন্য যারা আছেন, আমি যদিও রাজনীতি নিয়ে অত ভালো বুঝি না, কিন্তু আমার পরামর্শ যেটা থাকবে একজন একেবারে সাধারণ মানুষ হিসাবে, যে শেখ হাসিনা 1986 সালে খালেদা জিয়া আজ পর্যন্ত কোনো ঘটনা নিয়ে কম্প্রোমাইজ করেছে এই ধরনের ইতিহাস আমার আমার জানা নাই, আমার অন্তত জানা নাই। সেখানে শেখ হাসিনা কিন্তু 1986 সালে নির্বাচনে এসেছেন। এরশাদ কি বলেছেন, যে ওবায়দুল কাদেরের একটা ইন্টারভিউ যদি আপনারা দেখে থাকেন, যেটা ডিজিএফআই ধরে নিয়ে গিয়েছিল আপনার 111 এর সময়, সেখানে ওবায়দুল কাদের নিজের মুখে বলেছে, শুধুমাত্র ওবায়দুল কাদের সার্চ দিয়ে আপনি একটু কাইন্ডলি ইউটিউবে দেখে নেবেন, সেখানে বলছেন যে খালেদা হাসিনাকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। হাসিনাকে 10 কোটি টাকা দিয়েছেন কে? এরশাদ। কেন দিয়েছেন? এই নির্বাচনে আসার জন্য। একদম স্পষ্ট, আমি কোট আনকোট আপনাকে কথাগুলো বলছি। এটা ইউটিউবে আছে, আমি গতকালকেও দেখলাম ইউটিউবে এই বক্তব্যগুলো আছে, আমি যদিও সেগুলো ডাউনলোড করে রেখেছি। তো সেই বক্তব্যের মধ্যে শেখ হাসিনাকে 10 কোটি টাকা দিয়ে 86 নির্বাচনে নিয়ে আসলেন এরশাদ। কেন? প্রধান বিরোধী দল বানানোর জন্য। সেই শেখ হাসিনা ভারতকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। আজকে পাকিস্তান কিংবা চীনের পন্থী, সেটা সেনাবাহিনী হোক বা বাংলাদেশের প্রশাসন হোক, যদি সেদিকে তাদের পন্থী মানুষের সংখ্যা বাড়ে, এবং শেখ হাসিনা যে সেই সুযোগটাও নিবে না, এটা আমি বিশ্বাস করি না। আপনি দেখতে পারেন হয়তো 1 মাস পর 2 মাস পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব খারাপ অবস্থা, চীন এবং পাকিস্তানের সাথে খুবই ভালো সম্পর্ক, এবং চীনের পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরেও চলে আসতে পারে। এটা দেখলেও আপনি খুব বেশি অবাক থাকবেন না, কারণ আওয়ামী লীগ এমন একটা মেশিন, সেই মেশিনের মধ্যে যদি আপনি কয়েকজন রাজাকার ঢুকাই দেন, ওদিক দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে আসবে। বিএনপির যে সমস্যাগুলি এখন সমাধান করা উচিত, আমি মনে হয় আমি সময় বেশি নিয়ে নিচ্ছি, আমি তাহলে শেষে বলবো, আবার আপনি চাইলে অন্য অতিথিদেরকে সময় দিতে পারেন। না, আপনি বলেন, জি ঠিক আছে, আপনি বলেন। না, আমি আমি ছোট মানুষ, আমি মনে হয় বেশি নিয়ে নিচ্ছি। মাইদুর ভাই, তারপরে বাড়ি ভাই কি নাই আমাদের সাথে? হেলাল ভাই আছে আমাদের সাথে? উনি আসলে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, উনি বারবার চেষ্টা করছেন কিন্তু ওনার আচ্ছা, নেটওয়ার্ক খুবই সমস্যা থাকার কারণে। বুঝতে পেরেছি। ঠিক তো এখন সমান সমস্যা হচ্ছে আমাদের মাহিদ ভাইকে, উনি বারবার আসছেন যাচ্ছেন, এই অবস্থায় আমরা আছি আর কি। আচ্ছা, তো উনি আমি তাহলে আরেকটু বলি। এখন বিএনপি যে কথাগুলো বললাম, যে বিএনপি যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদের এই জায়গাটা এখন খেয়াল করা খুব জরুরি। কারণ শেখ হাসিনা, এখনকার যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতির ফল যদি শেখ হাসিনা নিজের ঘরে নিতে পারে, তাহলে আমরা আগামী মোটামুটি 50 বছরের জন্য আওয়ামী লীগের ঘাড়েই থাকতে হবে। কারণ চীনকেও যদি শেখ হাসিনা ব্যবহার করতে পারে, সেটা খুবই দুঃখজনক হবে। এখন বিএনপির, আমার এই জায়গায় কেন মানে কিছু সমালোচনা করি, আমার তো আসলে বিএনপির কাছ থেকে কিছু পাওয়ার নাই, চাওয়ার নাই, যে কারণে কিছু সমালোচনা, আমার যেটা বলার দরকার সেটা আমি বলবো। তারা আমাকে ভালো মনে করতে পারে করুক, খারাপ মনে করতে পারে করুক। আজকে 12 বছর বিএনপি ক্ষমতার বাইরে। বিএনপি রাজনৈতিকভাবে মাঠে থাকেনি যে তা না, থাকার চেষ্টা করেনি তাও না, থাকতে পারছে না কেন সেটা সবাই জানে। কারণ বন্দুক যখন গ- ধরবে, তখন শেখ মুজিবের মৃত্যুর সময়ও মানুষ জানাজা দিতে যায় না। এত জনপ্রিয় মানুষ, তার মৃত্যুতেও কিন্তু মানুষ জানাজা দিতে যায়নি। অতএব বন্দুক অনেক বড় একটা জিনিস। সেই বন্দুকের উপর দাঁড়িয়ে থেকেই কিন্তু শফিউল বাড়ি হেলালরা, এই বাবু ভাইরা আজকে মৃত্যুর আগ দিন পর্যন্ত রাজনীতি করে তারপরে গিয়েছেন, কম্প্রোমাইজ করেন নাই। 2-4 জন ওই শমশের মবিন চৌধুরী আর এনাম আহমেদ চৌধুরীদের মতো, ওনাদের মতো 2-4টা আহ, মানে মির্জাফর দলে থাকবে, সব দলে থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত তারা যে মাঠে আছে, বাংলাদেশে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, রাজনীতি করছে, এটাই এনাফ। কিন্তু যেহেতু রাজনীতি মাঠে থেকে সেভাবে করতে পারছে না, বিএনপির শক্তিশালী কোনো গণমাধ্যম কি আছে আসলে? আমি খুব অবাক হই। তারেক রহমান সাহেবের একটা লাইভ দেখছিলাম গত কয়েক মাস আগে, সেখানে লাইভ চলাকালীন ভিউ হচ্ছে 1,500, এর মধ্যে আপ ডাউন করছে।
আরে ভাই, মিজানুর রহমান আজহারি তিনি যখন লাইভে আসেন তখন একই সাথে 80 লাখ পর্যন্ত মানুষ ভিউ করেন, সরি 80,000। তো 80,000 মানুষ পর্যন্ত একসাথে ভিউ করেন, সেখানে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কেন 80 লাখ মানুষ থাকবে না? আমার মনে হয় ওনাদের এই মানে গণমাধ্যমের এই জায়গাটাতে মানুষের কাছে পৌঁছানোর এই বিষয়টাতে আরেকটু মনোযোগী হওয়া উচিত। কারণ আপনি গণমাধ্যমকে এড়াতে পারবেন না। এই গণমাধ্যমের কারণেই আজকে শেখ হাসিনার যে উপদেষ্টা মন্ডলীর সদস্য কিংবা আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর যে সদস্যগুলো আছে, সেটার সাথে বিএনপির যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আছে, একটু মিলান। কাদের দলে কতজন মুক্তিযোদ্ধা আছে আপনি বলেন একটু? কার দলে? এদের উপদেষ্টা মন্ডলীর সদস্য না আপনার খালেদা জিয়ার যে উপদেষ্টারা আছে তাদের মধ্যে কোন গ্রুপের মধ্যে মুক্তিযোদ্ধা বেশি বেশি আছে? দেখেন আপনি, বিএনপিতে বেশি আছে, খোঁজ নেন আপনি, একদম নাম ধরে ধরে বলুন, তারা আছে। তারপরেও কিন্তু আওয়ামী লীগ আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আচ্ছা, তারেক রহমান এই নামটাকে বিএনপি আওয়ামী লীগ এমন ভাবে উপস্থাপন করেছে, এই নাম মানেই হচ্ছে তারেক রহমান বিরাট বড় একজন দুর্নীতিবাজ, মানি লন্ডারার, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে তিনি লন্ডনে গিয়ে বসে আছেন। এটা এখন আমি তারেক রহমান সম্পর্কে আমি কিছু জানি না, তারেক রহমান সৎ কি অসৎ আমার এটা সম্পর্কে জানার দরকার নাই। কিন্তু তারেক রহমানের এমন কোন রেকর্ড কি আজ পর্যন্ত হয়েছে যেই রেকর্ডে আমি মনে করতে পারি যে তারেক রহমান দুর্নীতি করেছে? তারেক রহমানের বিরুদ্ধে একজন জাজ যখন রায় দেয়, সেই জাজের পুরো পরিবার কি অবস্থায় আছে সেটা আমি জানি। আপনি জানেন যে মোতাহার সাহেবের কথা বলছি, সেই মোতাহার সাহেবের স্ত্রী মারা যাচ্ছে, তিনার অবস্থা খুব খারাপ, তিনি প্যারালাইজড, হার্টের সমস্যায়, ব্রেনের সমস্যায়, নানা সমস্যায় ভুগছেন, ডায়াবেটিস। সেই মহিলাকে হসপিটালে নেওয়ার পরিস্থিতিও নাই, তার পুরো পরিবারের পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেই ব্যক্তি এখন কোন রকম বেঁচে আছেন অন্য একটা দেশে গিয়ে আশ্রয় নিয়ে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এখন যখন তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে আপনি একজন জাজকে এই ধরনের বিপদে ফেলবেন, সেই দেশে আপনাকে আমরা বিশ্বাস করে বলবো যে তারেক রহমান দুর্নীতিবাজ? আমরা ধরতেই পারি যে তারেক রহমান দুর্নীতি করে নাই, কারণ আপনি তো বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তারপরে ই করছেন। আপনি যখন স্বচ্ছভাবে কাজ করার সুযোগ দিয়েছেন, তখন বিচারক যখন বলছে যে তারেক রহমান এই মানি লন্ডারিং এর সাথে জড়িত না, তখন আমাকে মানতে হবে যে হ্যাঁ, তারেক রহমান মানি লন্ডারার না। এটা বাদ দিলাম, তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন আপনার ক্যান্টনমেন্ট থেকে বের হন, মারা যাওয়ার পরে যখন ক্যান্টনমেন্ট থেকে নাকি ভাঙা সুটকেস নিয়ে খালেদা জিয়া এবং তারেক রহমান আর কোকো হচ্ছে বের হয়েছেন, এটা কি বিএনপির জন্য মানে একটা পজিটিভ খবর নাকি আওয়ামী লীগের জন্য পজিটিভ খবর? আপনি বলুন। বিএনপি এটাকে কাজে লাগাতে পারেনি। আরে ভাই, আমি একজন জেনারেল, আমি একজন প্রেসিডেন্ট, আমি এতদিন ধরে বাংলাদেশে প্রেসিডেন্সি করলাম, সেই দেশে আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী ভাঙা সুটকেস নিয়ে বের হয়েছে ঘর থেকে, এটা আমার জন্য গর্বের জায়গা। সেটাকে বিএনপি ওই জায়গায় নিতে পারেনি, কিন্তু উল্টো আওয়ামী লীগ কি করে? ভাঙা সুটকেস নিয়ে বের হয়ে এখন হাজার হাজার কোটি টাকার মালিক। তো আপনার বাবা যখন মারা যায়, আপনার বাবা কোন জায়গার কোন জমিদার ছিল যে আপনাদের এখন এত টাকা সব লন্ডন টন্ডন সব জায়গায় গিয়ে আপনারা এত ব্যাপার স্যাপার হয়ে গেল? কিভাবে হলো? যেই সময় বাংলাদেশ 74 সালে মানুষ না খেয়ে মারা গেছে, সেই সময় শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনা এবং শেখ রাহিনা দুইজন ইউরোপে ঘোরাঘুরি করছে। কিভাবে কিভাবে ইউরোপে ট্যুর দিচ্ছেন আপনারা? এগুলো নিয়ে কিন্তু কথা হয় না। তারেক রহমানকে বলা হয় খাম্বা নিয়ে দুর্নীতি করেছেন। কেন? তিনি দেশের প্রত্যন্ত এলাকাতে কারেন্টের খুঁটি বসিয়েছেন। তারেক রহমান কি এমন কোন জায়গা আছে যেই জায়গায় শুধু খুঁটি বসিয়ে রেখেছেন আর কারেন্ট যায় নাই? বিএনপির সময় কারেন্ট আসে নাই বাংলাদেশের মানুষের ঘরে, সেটা নিয়ে সমস্যা। তারেক রহমান যখন উন্নয়ন করে তখন হচ্ছে গিয়ে খাম্বা চোর, আর আওয়ামী লীগ যখন কিনা মানুষকে বিদ্যুৎ দেয় তখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। সিএনজি 2003 সালে এই তারেক রহমান এর সময় হচ্ছে গিয়ে আপনার সিএনজি আসে, যেটা ঢাকা শহর টু স্ট্রোক যে থ্রি হুইলার ছিল সেগুলোকে বাদ দিয়ে আপনার ফোর স্ট্রোক থ্রি হুইলার নিয়ে আসা হয়, যেটা আজকে বাংলাদেশের মানুষ দেখছে যে যে গ্রিন ক্যাব গুলো, ছোট ছোট যে সিএনজি গুলো, এই সিএনজি গুলো তারেক রহমান সাহেবরা নিয়ে আসলেন 3 লাখ টাকা করে। আমার স্পষ্ট মনে আছে 3,10,000 টাকা করে নিয়ে আসেন। সেই সিএনজি আওয়ামী লীগের সময় এসে 12 লাখ 13 লাখ টাকা আনা হয়েছে। তারপরেও তারেক রহমানরা দুর্নীতিবাজ। বিএনপি যে বিদ্যুৎ দিয়েছে 3 টাকা করে ইউনিট, সেই বিদ্যুৎ আজকে আপনারা জানেন কত টাকা করে। বিএনপি যে গ্যাস দিয়েছেন মাত্র 300 টাকা করে পার চুলা,
চুলা না, পুরো বাসায় যে কটা চুলা থাকে পুরো একটা বাসার জন্য, সেখানে তিনারা এখন কত টাকা করে গ্যাস দিচ্ছেন বাংলাদেশের মানুষ পে করছেন সেটা আপনারা খুব ভালো করে জানেন। এরপরও কারো বাসায় শুনি 26,000, কারো বাসায় শুনি 50,000 টাকা পর্যন্ত বিল এসেছে, লাখ টাকা পর্যন্ত বিল এসেছে। এই ধরনের ভৌতিক বিল পাঠানো হচ্ছে, হাজার হাজার টাকা লুটপাট করা হচ্ছে, তারপরেও আওয়ামী লীগ হচ্ছে জনগণের সরকার, তারাই উন্নয়নের রূপকার। এখন এই জিনিসগুলি কিন্তু আপনার বিএনপি সেভাবে গণমাধ্যমে তুলে ধরতে পারেনি। অতএব আপনি যখন একাধিকবার রিপিটেডলি যখন একজন মানুষকে চোর বলবেন, তখন কিন্তু একটা সময় গিয়ে মানুষ মনে করবে। 20 জন মানুষকে, ধরুন আমাকে নিয়ে একজন একজন করেছে সেদিন, আমার একটা পেজের মধ্যে এক পোস্টের মধ্যে একজন লিখেছে যে ও তো 59 লাখ টাকা এই ব্যাংক থেকে লোন নিয়ে তারপর আমেরিকা যায় পালিয়ে আছে। চিন্তা করেন, মানে স্পেসিফিক করছে কিন্তু অ্যামাউন্ট বলছে সে 59 লাখ টাকা। এটা যখন একজন মানুষ বলবে, আমার বিরোধী পক্ষ হলে তো বলবেই, যারা আমার সমালোচক, আমার পক্ষের মানুষ একজন চিন্তা করবে কিরে 59 লাখ টাকা, তার মানে মনে হয় মানে 20% মানুষ হলে তার ব্রেনের মধ্যে একটা জিনিস খেলবে যে আসলে হতে পারে, মনে হয় হতে পারে। এক্সাক্ট একটা আমার অ্যামাউন্ট বলতেছে, এটা বিশ্বাস করা 59 যায়। লাখ না, 59,000 টাকা ইলিয়াস হুসাইনের কোন ব্যাংকে যদি নাকি পাওনা থাকে, ইলিয়াস হুসাইন জনগণের সামনে এসে কান ধরে উঠবস করবে। একটা যদি আমি হাজার হাজার কোটি টাকার মালিক, সেটা আমাকে এখানে যারা আমেরিকায় দেখে আমি কি কাজ করি, আমি কত কষ্ট করি, পিজা ডেলিভারি দিয়েছে, আমি কাজের কথা বলতে কখনই আপনি আমাকে ব্যঙ্গ করতে পারেন, এই বেটা তুই তো যা ওইখানে পিজা ডেলিভারি দিস, ওইখানে যা তুই উবার চালাইছিস, তুই এটা করেছিস, রাস্তা ঝাড় দিয়েছিস, এই সেই। আপনি বলতেন ভাই এটা আমার গর্ব, আমি চুরি করি নাই তো, এটা আমার গর্ব। আমি যদি নাকি আজকে লক্ষ লক্ষ টাকা মতো চলতাম, তাহলে তো আমি নাসিমের ছেলে হতাম। আমি নাসিমের ছেলে, যার বাবা মারা যাওয়ার পরেও তাকে মানুষ চোর বলে, যার বাবা মারা যাওয়ার পর মানুষ থুতু ছিটায়। আমি তো নাসিমের ছেলে হতে চাই না, আমি ইলিয়াস হুসাইন হতে চাই। এই কারণে আমি রাস্তা ঝাড়ু দিয়ে খেতে চাই, কিন্তু আমি সৎ থাকতে চাই। একটা মানুষ যাতে আমি মারা যাওয়ার পরে বলতে না পারে যে ইলিয়াস হুসাইন এত টাকার মালিক কোথা থেকে হলো। অতএব এইসব কথাবার্তাগুলো যখন বিএনপি কে মানুষ বলে, বিএনপির আজকের প্রজন্ম তো বিএনপির সেই শাসন ক্ষমতা দেখে নাই, সেই সময়টা যেহেতু দেখে নাই, অতএব বিএনপি কে বুঝাতে হবে। আমাদেরকে যারা বলেন যে ভাই বিএনপির সময়ের কিছু বলেন না, বিএনপির সময়ের কিছু বলেন না, আওয়ামী লীগের সময়ের গুলোই খালি বলেন, আরে ভাই আওয়ামী লীগের এখন ক্ষমতায় আছে, আওয়ামী লীগ 12 বছর আগে ছিল বিএনপি। তো সেটা যদি আপনি বলতে চান, তো শেখ মুজিবুর রহমানের সময়ে যান, শুরু থেকেই শুরু করি আমরা। তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ের বইটাই পড়েন একটু, কোত্থেকে আসলো এত টাকা, কোত্থেকে আসলো? শেখ মুজিবের পরিবারের যারা আছে সেই সেরনিয়াবাদ, আপনার বরিশাল, দক্ষিণবঙ্গ পর্যন্ত যান, তাদের অত্যাচারে মানুষ এখন ঘরে থাকতে পারে না। সেরনিয়াবাদের পরিবারের অত্যাচারে মানুষ ঘরে থাকতে পারে না। আমি মানে দায়িত্ব নিয়ে তারপরে কথাগুলো বলছি। এই মুহূর্তে যদি বরিশালের কেউ থেকে থাকেন, আপনি একটু আওয়াজ দেন যে সেইখানকার পরিবহন খাত থেকে শুরু করে সেই আব্দুল্লাহ সাহেব কি না করেন, তাদের পরিবারের অত্যাচারে অতিষ্ঠ বরিশালবাসী। অতএব সেই দুর্নীতি নিয়ে গুলো যদি কথা বলতে চান, আপনি শেখ মুজিবুর রহমানের সময় যান। আপনারা তো মানে একটা ফর্মুলা তৈরি হয়েছে বাংলাদেশে এখন, সাংবাদিক বলেন বা সমালোচক যারাই আছে, তারা সব কিছু সুন্দর করে বলে, ওই হচ্ছে গিয়ে আপনার দুর্নীতি করেছে, ওই দুর্নীতি করেছে, কিন্তু হাসিনা ভালো। আর ও করেছে, ও করেছে, ও করেছে, কিন্তু শেখ মুজিবুর রহমান ভালো। ভাই আপনি শেখ মুজিবুর রহমান এত ভালো, তো শেখ মুজিবুর রহমান সাহেব যে ভালো সেটা তো আমরাও জানি। উনি দেশের স্বাধীনতার জন্য অনেক অবদান রেখেছেন, স্বাধীনতার পূর্ববর্তী সময়টাতে ওনার যে অবদান, সেটার প্রতি আমরা স্যালুট জানাই। কিন্তু যেই তাজউদ্দিন আহমেদ বাংলাদেশটা স্বাধীন করলেন, মাঠে তো তাজউদ্দিন আহমেদ ছিল, বাকি 3 নেতা থেকে শুরু করে আপনি কেউ ছিল না মাঠে। সেনাবাহিনীর যে অফিসাররা দেশে যুদ্ধ করেছে বা মুক্তিযোদ্ধা যারা ছিল, এর বাইরে রাজনৈতিক মানুষজন তাজউদ্দিন আহমেদ ছাড়া কেউ ছিল না। শেখ মুজিবুর রহমানের অবদান কি যুদ্ধের সময়ে? মানে যুদ্ধের আগে তিনার অবদান আমি স্বীকার করেই বলছি, যুদ্ধের সময় তার মাঠে অবদানটা কি? আমি কোট আনকোট কথা বলছি আপনাকে, তাজউদ্দিন আহমেদের সাহেবের মেয়ে বলছেন তার বইতে, আমার এই আলোচনাগুলো আসবে জানলে আমি বইটা সামনে নিয়ে পৃষ্ঠা নাম্বার সহ বলতে পারতাম। আমার কথা বিশ্বাস না হলে বই পড়ে নেবেন। তিনি বলছেন শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে 25শে মার্চ তাজউদ্দিন আহমেদ সাহেব সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যান। যাওয়ার পরে একটা স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া নিয়ে যান, যেটা যেহেতু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক যত সিদ্ধান্ত সব কিন্তু তাজউদ্দিন আহমেদের নেয়া, উনি কিন্তু শেখ মুজিবের সবচেয়ে কাছের মানুষ ছিলেন এবং তার সব রাজনৈতিক এই সিদ্ধান্তগুলো সেখান থেকে আসতো। সেই মানুষটা বলছেন যে মুজিব ভাই আপনি করেন, এই যে ঘোষণাপত্র নিয়ে এসেছে এটা আপনি একটু পড়েন। সেই ঘোষণাপত্র শেখ মুজিবুর রহমান পড়েন নাই,
আমি কিন্তু আমার কথাগুলো কিন্তু আমি ওনার বইয়ের লেখা বলছি। পড়েননি, তিনি তাকে বলেছেন যে আমি যদি এই ঘোষণাপত্র পড়ি তাহলে আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তারপরে ফাঁসানো হবে, আমি এই ঘোষণাপত্র পড়তে পারবো না। তোরা যা, নাকে তেল দিয়ে ঘুমা, কালকে হরতাল। কোট আনকোট, এই শেষের সেন্টেন্সটা কোট আনকোট বললাম, যে তোরা যা, নাকে তেল দিয়ে ঘুমা, আগামীকাল হরতাল। অর্থাৎ 26শে মার্চ হরতাল ছিল বাংলাদেশে শেখ মুজিবের ঘোষণা অনুযায়ী। আর সে জিয়াউর রহমান সাহেব সেই ব্যক্তি যিনি কিনা 26শে মার্চ ঘোষণা দিয়েছেন। অতএব আমি এসব মৃত মানুষকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করতে চাই না, কিন্তু শুধু ছোট্ট করে একটা কথা বলতে চাই, শেখ মুজিবুর রহমান সাহেব যদি বাংলাদেশে আর 5 বছর ক্ষমতায় থাকতেন, তাহলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আজকের ইতিহাস অনেক অন্যরকম হতে পারত। কিন্তু তাদেরকে সেই পিছনের কথা নিয়ে তুলতে চায় না, যেহেতু জিয়াউর রহমান নিয়ে শেখ হাসিনা এখন নানান ধরনের ইতিহাস বলেন, তো এই কারণে আমরা এখন পেছনের ইতিহাস একটু পড়ার চেষ্টা করি। অনেকক্ষণ কথা বলেছি, এখন আপনি। আমি কিন্তু আপনার সাথে একটি বিষয় এড করতে চাই। আপনি যেমনটা বলছেন একটা প্রসঙ্গ ধরে, এখনো কিন্তু বাংলাদেশের মানুষ ওই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা নিয়েই আছে। এতিমদের টাকা মেরে খেয়েছেন, কিন্তু হাজার হাজার কোটি টাকা বিভিন্ন সেক্টর থেকে, প্রতিটি সেক্টরে থেকে দুর্নীতি হচ্ছে, সেদিকে মানুষের খেয়াল নাই। কিন্তু অনাথের টাকা, অনাথ আশ্রমের টাকা মেরে খেয়েছেন খালেদা জিয়া, তেমনটা বলে প্রতি মুহূর্তেই সাধারণ মানুষকে উস্কানি দিয়ে যাচ্ছেন সরকার। ভাই, এই কথাটাও কিন্তু আমার ওই ওই একই বক্তব্যের কন্টিনিউশন করতে হয়, যে এই জিনিসগুলো আপনারা কি বুঝাতে পেরেছেন? আপনাদের তো সেই জিনিসগুলো করতে হবে। গত কিছুদিন আগে আমি ওমানের একজন ব্যক্তির, ওই যে সাইদ খোকন আছে, সাইদ খোকন না, সরি, সাইদ, ওই যে কমিশনার কাউন্সিলর সাইদ, মমিনুল হক সাইদ, তিনার 2,500 কোটি টাকা তিনি আপনার ইয়েতে পাঠিয়েছেন, ওমানে পাচার করেছেন, যে ক্যাসিনো কাণ্ডের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, সেটার মামলার আসামিও তিনি। সেই ব্যক্তির ঘটনা নিয়ে আমি একেবারে আপনার সিআর নাম্বার সহ, অর্থাৎ ওমানের যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, একেবারে ওয়েবসাইট থেকে সেই নাম্বার সহ, আমি জানি না আপনি সেই অনুষ্ঠানটা দেখেছেন কিনা, সিআর নাম্বার সহ তুলে ধরে তার কোম্পানির কোন কোন প্রতিষ্ঠান কোথায়, কোন ব্যবসা প্রতিষ্ঠান কোথায়, একেবারে স্পট ধরে সেগুলোর ছবি সহ আমি প্রকাশ করেছি। বিচার কিন্তু হয় নাই, কিন্তু বিচার না হলেও মানুষ কিন্তু জানতে পেরেছে যে আসলে এগুলো হচ্ছে দেশে। এই মুহূর্তে যখন আপনার সাথে কথা বলছি, কুয়েতের রাষ্ট্রদূত কিন্তু আটক। আমি 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 আপনারা হয়তো এগুলো শুনেছেন, কুয়েতের রাষ্ট্রদূত আটক। তারপরে আমাদের এর আগে এটা নিয়ে বলেছিলাম, যে কারণে আর বলছি না, প্রধানমন্ত্রীর পরিবারের একজন মানুষও আপনার, আপনি জানেন যে আবুধাবিতে তিনার দুবাইতে হয়েছে, সেটা মামলাটা আমরা বিষয়গুলো আজকে আর আমি নাম ধরে বলছি না, তো সেটা নিয়েও কথা হচ্ছে। আমার কথা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি বা আমার মতো সাধারণ ব্যক্তিগত জায়গা থেকে কথা বলার ঝুঁকি আমরা কতক্ষণ নেব, কতক্ষণ নেওয়া সম্ভব আমাদের পক্ষে? বিএনপির একজন মানুষ কি জানে না, বিএনপির একজন কেন্দ্রীয় নেতা কি বুঝে না যে আমি ইলিয়াস হোসেন, আমার ব্যক্তিগত, আমার উপর দিয়ে কত ধরনের চাপ যেতে পারে বা যাচ্ছে? কিন্তু আমরা কতক্ষণ ঝুঁকি নিব আপনি বলেন? এটা বিএনপির দলীয় ভাবে তারা যেভাবে দল চালায়, ঠিক একইভাবে তাদের গণমাধ্যম এই ধরনের একটা ভূমিকা রাখা দরকার ছিল, যেটাতে এই যে খালেদা জিয়ার কথা বললেন না, খালেদা জিয়াকে জানে হচ্ছে গিয়ে তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। কিভাবে করলেন? টাকা দেবে আরেক দেশ, টাকা এসেছে আরেকজনের অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট থেকে গিয়েছে আরেকজনের অ্যাকাউন্টে। খালেদা জিয়া সেটার সাথেই নাই। খালেদা জিয়া কি? খালেদা জিয়া হচ্ছে দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে, তার প্রশাসনিক গাফিলতির কারণে, আমি সেই রায়টা পড়েছি, তিনার প্রশাসনিক গাফিলতির কারণে খালেদা জিয়া আজকে কনভিক্টেড। যদি সেটা একটা কনভিকশনের কারণ হয়ে থাকে, তাহলে শাহেদের দায় কেন শেখ হাসিনার উপরে যাচ্ছে না? সাবরিনার দায় কেন শেখ হাসিনার উপরে যাচ্ছে না? সম্রাটের দায় কেন যাচ্ছে না? এই দায়গুলো কেন শেখ হাসিনার উপর যাচ্ছে না? কিন্তু সেই যে দেশে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেখানে যত অনিয়ম আছে, সব অনিয়ম কিন্তু খালেদা জিয়ার উপরে যাবে। তারপরে ধরে নিলাম যে ঠিক আছে, খালেদা জিয়া সেটার জন্য অপরাধী, তো সেই সময় আপনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর বিচার কই? আপনাদের গণমাধ্যমকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, আপনাদের যে মুখপাত্র, যে মিডিয়াগুলো কাজ করে, সেগুলোকে ঝুঁকি নিতে হবে, সেগুলোকে সেখানে অর্থ ব্যয় করতে হবে, সেই জায়গাগুলোতে যে অনুসন্ধান আছে সেই অনুসন্ধানগুলো ভালোভাবে চালাতে হবে। এটা যদি চালানো যায়, তাহলে জনগণকে আরো অনেক বেশি কিছু জানানো যাবে।
আমি কেন জানি না, আমার মনে হয় তারেক রহমানের ভেরিফাইড একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা উচিত। এটা আমার ওনার প্রতি পরামর্শ থাকবে। আমার বিশ্বাস উনি আজকের বক্তব্যগুলো শুনবেন। যদি শুনে থাকেন তাহলে, বা ওনার আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো যে প্লিজ ওনাকে একটা ভেরিফাইড ফেসবুক আইডি করে দেন, যেটাতে মানুষ জানতে পারে যে ইয়েস, দিস ইজ তারেক রহমান আইডি। এটা জানা খুব জরুরি। এই ছাড়া বিএনপির পক্ষ থেকে একটা শক্তিশালী, আমি বিএনপির, যদি কেউ মনে করেন আমি দালালি করছি, আমি দালালি করছি, আমার কোনো সমস্যা নেই। বিএনপি না, যদি বলেন জামাতের দালালি করতে বা তার চেয়ে মানে বেশি ব্যাড ইমেজের কোন দলের দালালি করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আওয়ামী লীগ যে ভারতের সাথে আছে, সেই ভারত থেকে সরে আসার আগ পর্যন্ত আমাকে যদি কেউ পিস্তল ঠেকিয়ে বলে যে আওয়ামী লীগ করতে হবে, সেদিন পর্যন্ত আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারবো না। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি না, দুর্নীতির সমস্যা না, আমি নিজে বলছি আমি নিজেও একজন দুর্নীতিবাজ। আমাকে যদি আপনি বলেন যে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সেখানে 2 কোটি টাকার কাজ হবে, আমি চিন্তা করবো এখানে 20 লাখ টাকা আমার পকেটে নিতে হবে। আমি যেভাবে কথা বলি এই স্পষ্ট ভাষায় অন্য কেউ কথা বলবে না, কিন্তু আমি কথাগুলো বললাম। বাংলাদেশে যত মানুষ আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, যত সাংবাদিক, একটা সাংবাদিক নিয়ে আসেন আমার কাছে, একজন সাংবাদিক নিয়ে আসেন ঘুষ খায়নি, নিয়ে আসেন আমার কাছে, বলবে যে ওই ঘুষ খায়নি। কিন্তু কষ্ট লাগে হচ্ছে আমাদের বিরুদ্ধে কথা বলে কারা জানেন? অখিল পোদ্দার। আমাদের বিরুদ্ধে কথা বলে অঞ্জন দত্ত, অঞ্জন রায়, যাদের বউয়ের পেটিকোট থেকে শুরু করে মাথার ঘুমটা সবকিছু ঘুষের টাকায় তৈরি করা। তো এইসব হাদিস আমাদের সামনে শোনাইতে আসেন না, আমরা একদম ছুলে দিব। কারণ আমাদের পিছনের এই মাটিটা অনেক শক্ত। এখানে 1 টাকার দুর্নীতির কোনো টাকা আমার পিছনে আমাকে করতে পারে নাই। তো বিএনপি দুর্নীতি করে এ নিয়ে আমি কথা বলতে পারবো না। আপনি আমার কাছ থেকে যদি শোনাইতে চান আমি বলতে পারবো না। কারণ দুর্নীতি তো ভাই আওয়ামী লীগ করে, বিএনপি করে, সবাই করে। করেন না কে? আপনি যিনি বিএনপির বিরুদ্ধে দুর্নীতির কথা বলতে বলছেন, আপনি করতে পারবেন? আপনাকে যদি আজকে বলা হয় যে পুলিশের ওসি বানানো হলো, একটু কল্পনা করে দেখেন একদিনের জন্য আপনি পুলিশের ওসি, ওই থানায় কেমনে কি, কোন দিক দিয়ে কোন ধান্দা করা যায়। আপনার নাই ক্ষমতা, তারপরেও আপনি যদি একটা হসপিটালে যান, হসপিটালে আপনার অসুস্থ একজন রোগী আছে, সেখানে তো মানে মানে আল্লাহর কথা চিন্তা করে হলেও তো আপনার সৎ থাকা উচিত। ওইখানে গিয়েও কিন্তু আপনি চিন্তা করেন যে আমার এখানে এই পরীক্ষাটা করাইতে হবে, এই আলট্রাসোনোগ্রাফিটা করাইতে হলে আমার সামনে লোক আছে 20 জন, এই 20 জনের আগে কেমনে যাওয়া যায়, কাকে 10 টাকা দিলে 20 জনের আগে যাওয়া যাবে, ওই চিন্তা করেন। আমরা জন্মগত ভাবে দুর্নীতিবাজ, আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন কিভাবে? আমি চাই বাংলাদেশের মানুষ দুর্নীতি করুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আতঙ্কটা থাকতে হবে যে 5 বছর পরে আমাকে দুর্নীতির জবাব দিতে হবে, আরেকটা রাজনৈতিক দল আসবে, সেই দলটার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ভয় থাকতে হবে যে তারা, আমি যদি আজকে তাকে পেটাই তাহলে তারা আমাকে পেটাবে, এই ভয়টা থাকতে হবে। সেই ভয়টাই ভারত নষ্ট করতে চেয়েছে, একটা বিশেষ দলকে গদিতে দীর্ঘদিনের জন্য বসিয়ে তাদের যে স্বার্থ আছে সেই স্বার্থগুলোকে আমাদের দেশে সিদ্ধ করবার জন্য। এই জন্যই কথা বলে আমি সব সময় পরিষ্কার করি, আমি আমাকে যদি বলা হয় যে ধানের শীষে ভোট দেবেন না নৌকায় ভোট দেবেন বা না দাঁড়িপাল্লায় ভোট দেবেন, হ্যাঁ আমি ধানের শীষে ভোট দেবো। আমি আমার ব্যক্তি স্বাধীনতা, এটা আমি প্রকাশ্যে বলা আমার দরকার নেই আপনার কাছে, তারপর আমি বলছি আমি ধানের শীষে ভোট দেবো। কিন্তু আমার জামাতের প্রতি দুর্বলতা থাকতে পারে, তাদের কিছু কাজ ভালো লাগতে পারে, আমার আওয়ামী লীগের বিশেষ কিছু মানুষের প্রতি দুর্বলতা থাকতে পারে, কিন্তু যেই দল বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটা স্পর্শকাতর জায়গায় ঠেলে দিতে পারে সেই দলকে আমি সাপোর্ট করতে পারি না। আমার সমস্যা বাংলাদেশের সার্বভৌমত্ব, আমার সমস্যা বাংলাদেশের মুসলমান যারা আছে, শুধু মুসলমান আছে, সব ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। আমি শুধু মুসলমানের পক্ষে বলতে চাই না, আমি কোনো হিন্দু মানুষকে কোনো মুসলমান গিয়ে পিটাবে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, সেটা আমি কখনোই মানতে রাজি না। এটা আমি আমার চোখের সামনে যদি কখনো ঘটে আমি অবশ্যই গিয়ে বাধা দেব। কিন্তু এখন 2001 সালের আপনি যে ঘটনা সেটাকে টেনে নিয়ে যদি বলেন অনেক হিন্দু নির্যাতন হয়েছে, সংখ্যালঘু নির্যাতন হয়েছে, আরে ভাই আপনাদের কারণে আমরা মুসলমানরা আজকে বাংলাদেশের সংখ্যালঘু। হিন্দু একজন ওসি যদি নাকি একটা থানার মধ্যে থাকে, সে ওই এলাকায় বিএনপি জামাত সাধারণ মানুষ কে আছে তার টাইম নেই, ওর কাজ হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। তো সেখানে হিন্দু যারা আছেন তারা রাজনীতি করার সময় যখন রাজনৈতিক সুবিধা নেবেন, যখন আপনারা রাজনীতিতে ভালো অবস্থানে থাকবেন, তখন বলবেন যে আমি অখণ্ড ভারত চাই। সেই মানুষগুলোর বক্তব্য আছে না, কারো বিচার হয়েছে? আপনি যখন অখণ্ড ভারত চান বাংলাদেশে বসে, আর এই দল ক্ষমতা থেকে যাওয়ার পর আমরা যদি আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করি, তখন আপনি যদি মনে করেন যে আপনি এটা সংখ্যালঘু নির্যাতন, কিছু বলার নাই। সেটা যদি সংখ্যালঘু নির্যাতন হয়, ইয়েস, আমরা সংখ্যালঘু নির্যাতন করব। আপনি যদি মনে করে থাকেন, কিছু করার নাই তো।
কারণ আপনি রাজনৈতিক সুবিধা নেওয়ার সময় আপনি সুবিধা নেবেন, আবার যখন রাজনৈতিক অসুবিধায় থাকার সময় পিটুনি খাবেন তখন বলবেন আমাকে সংখ্যালঘু হিসেবে নির্যাতন করা হচ্ছে, আমি হিন্দু এই জন্য আমাকেই করা হচ্ছে। শয়তানি বন্ধ করেন, সব দলের কাছে সমানভাবে ভালো থাকার জন্য চেষ্টা করেন, তাহলে দেখবেন কোনো সমস্যা নেই। বিএনপিতে কি হিন্দু নাই? বিএনপি হিন্দু নাই? দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন কট্টর ইসলামিস্ট একজন মানুষ, তার পক্ষে কেন সুখরঞ্জন বালিকে আপনার সাক্ষী দিতে যায়? জীবনের ঝুঁকি নিয়ে কেন সাক্ষী দিতে যায়? সেই ব্যক্তি স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য এখন ইউটিউবে আছে, আপনি জাস্ট সুখরঞ্জন বালি লিখে সার্চ দেন, আপনি সব পেয়ে যাবেন। সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগের ঢাকা থেকে মানুষ গিয়ে তার শরীরের মধ্যে চিমটি কেটে তারপরে তাকে বলা হচ্ছে যে এটা বল, সে বলেছে যে না আমি এটা বলতে পারবো না। সেও কিন্তু একজন হিন্দু, সেও একজন হিন্দু। আবার আপনারা যারা হিন্দুদের প্রশাসনের থেকে হিন্দুদেরকে মুসলমান বিরোধী কাজে লাগানোর জন্য তারপরে উস্কানি দিচ্ছেন, আপনিও একজন হিন্দু। অতএব সব হিন্দু যেমন এক না, কিন্তু আপনারা হিন্দুরা কিছু হিন্দু যে ক্ষমতার পালা বদলে মার খাবেন সেটাও আবার সত্যি। তো সেই সময় সংখ্যালঘু সংখ্যালঘু বলে চেঁচায়েন না, এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের আবদার। জি, ধন্যবাদ। আমরা আসলে অনেক দূর চলে গেছি, একটু পিছনে আসতে চাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি এবং এখানে এত বেশি কমেন্ট আসছে, এগুলো আমি মনে হয় আর 5 ঘন্টা লাগবে আমার এই অনুষ্ঠানটা কমেন্ট গুলা যদি প্রত্যেকটা পড়তে হয়, স্ক্রিনে দেখাতে হলে 10 ঘন্টা লাগবে। আপনাদের ধন্যবাদ। আসলে আমরা আপনাদের সব কমেন্ট গুলা দেখাতে পারছি না আজকের অনুষ্ঠানে, কারণ আজকের অনুষ্ঠানটা সবাই কমেন্ট করছেন, ইলিয়াস হোসেন এবং আরো অতিথি রয়েছেন তাদের প্রশংসা করে এবং বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে। আমি আসলে একটি প্রশ্নতে যাওয়ার আগে যেমনটা আপনি বলছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, আসলে আমরা দেখেছি, শুনেছি এবং বিভিন্ন মাধ্যম থেকে এগুলো আমরা তথ্য সংগ্রহ করেছি। জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে কিন্তু কিছুই রেখে যাননি, যেমনটা আপনি বলছিলেন সুটকেস রেখে গেছেন। এবং তারেক রহমান ও বড় হয়েছেন, উনার বাপের অনেক প্যান্ট অনেক শার্ট কেটে ছোট করে দিয়ে এগুলা পরে উনি বড় হয়েছেন। তো এর জন্যই হয়তো বা মানুষ চায় না আরেকজন জিয়াউর রহমান বাংলাদেশের মাটিতে তৈরি হোক। অনেকে চায় না, বেশিরভাগ মানুষের চান, কিন্তু অনেকে চান না যে এইরকম একজন সৎ মানুষ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসুন। সেজন্য হয়তো বা ওনার পিছনে একটু বেশি শত্রু লেগে আছে। যাই হোক, আমরা এই প্রসঙ্গে যেতে চাই না। আমি আপনার কাছে একটি ভিন্নধর্মী প্রশ্ন রাখতে চাই। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে থাকি যে আজকাল এডুকেশন নামে বিভিন্ন নগ্নতা দেখানো হচ্ছে। আপনি হয়তো খেয়াল করবেন 10 মিনিটস এবং আরো কিছু স্কুল এবং অনেক কিছুতে যেখানে ছোট ছোট বাচ্চারা হাই স্কুল স্কুলগামী ছাত্রদের কিন্তু সেক্স এডুকেশন শেখানো হচ্ছে। সেই বিষয়টুকু আসলে কি সরকার কর্তৃক পারমিটেড, নাকি সরকার এই বিষয়ে কিছুই জানে না? আপনি কি মনে করেন সংক্ষেপে প্লিজ? আমার গত 6 মাস আগে একটা নিউজ ছিল, সেটা হচ্ছে ফেনীর একটা স্কুল নিয়ে। আপনি সেই অনুষ্ঠানটি এখানকার দর্শক অনেকে হয়তো দেখে থাকতে পারেন। ফেনীতে ওই স্কুলটার নাম ছিল সম্ভবত কালেক্টরেট স্কুল বা এরকম কলেজিয়েট, এরকম সাম একটা নাম। সেটাকে নামকরণ করা হয় সম্ভবত বিদ্যা নিকেতন বা এরকম একটা কিছু। সেই স্কুলের আপনার বইগুলো সব ছাপানো হয় হচ্ছে কলকাতার একটি পাবলিকেশনস থেকে। আপনি নিশ্চয়ই জানেন, আজকে আমাদের সাথে এহসানুল হক মিলন ভাই থাকার কথা ছিল, তো তিনাকে থাকতে দেয়া। এহসানুল হক মিলন ভাই থাকলে এই প্রশ্নটার খুব ডেফিনিট একটা উত্তর দেওয়া যেত। বিএনপি ইসলামিক রাজনৈতিক দল না। আমরা চাইও না যে বাংলাদেশে কোনো একেবারে টোটালি ইসলামিস্ট কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে ক্ষমতায় এসে একেবারে পালা বদল করে রাতারাতি কিছু একটা হয়ে যাবে, কিন্তু আমরা যতটুকু সম্ভব সামাজিকতা শালীনতা বজায় রেখে চলার চেষ্টা করি। বাংলাদেশের প্রতিটা মানুষই কিন্তু খুবই ধর্মভীরু, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, সবাই কিন্তু ধর্মভীরু। হয়তো হতে পারে কেউ ধর্মীয় জ্ঞান আছে আমার মতো কারো নাই, কিন্তু ধর্মের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে যেহেতু 90% মানুষ মুসলমান, তারা কিন্তু তাদের যে পাঠ্যসূচি আছে সেখানে ধর্মীয়ভাবে মুসলমানদের একটা আধিপত্য থাকবে বা মুসলিম কালচার অনুযায়ী একটা থাকবে, সেটা চায়। পাশাপাশি আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমাদের স্কুলে একজন আলাদা শিক্ষক ছিলেন হিন্দু, আমরা হিন্দু স্যার বলতাম ওনাকে। তো হিন্দু স্যার হচ্ছে হিন্দুদের জন্য আলাদা একটা হিন্দু শিক্ষা নামে, যেমন ইসলামী শিক্ষা, হিন্দু শিক্ষা নামে একটা আলাদা বইও কিন্তু ছিল, এখন আমি জানি না আছে কিনা। তো ছিল তো তাদের জন্য, তাদের কিন্তু জোর করে ইসলামিক শিক্ষা পড়ানো হয়নি। অথচ
আজকে ইসলাম শিক্ষা বই না, শুধু মাদ্রাসার বইয়ের মধ্যেও পাঠাবলির ইতিহাস পড়ানো হচ্ছে। ভাই, মাদ্রাসা শিক্ষা তো হিন্দু শিক্ষা না, খ্রিস্টানদের শিক্ষা না, এটা আমাদের ইসলামিক শিক্ষার জন্য স্পেশালিস্ট একটা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে শুধুমাত্রই মুসলমানদের বিদ্যা যেসব অর্জন করার জন্য যা যা দরকার সেটা থাকবে। সেখানে আপনার পাঠাবলি আমি কেন পড়বো? সেই বইয়ের মধ্যে আগে দেখতাম রহিম, করিম, আব্দুল্লাহ, এখন সেই সব নামের মধ্যে এসেছে হারাধন। এগুলো খুব সিগনিফিকেন্ট ঘটনা। কিন্তু আপনার আমাদের এনসিটিভির যে চেয়ারম্যান, ভদ্রলোকের নাম আমি মনে করতে পারছি না, সম্ভবত সুকুমার বা কিছু একটা, আমার ওই অনুষ্ঠানের মধ্যে আমি সবার নাম বলেছি, দীর্ঘদিন ধরে তিনি ওই চেয়ারের মধ্যে বসে আছেন। তিনার কাজ হচ্ছে খালি কোথায় কোন বইয়ের মধ্যে কোন ইসলামী কোন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন আছে সেটাকে সরিয়ে তারপরে তিনাদের এক মায়ের গল্প তারপরে সেখানে যুক্ত করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লিখে মোহাম্মদ লেখা হয়েছে। তারপরে তিনাকে বলা হয়েছে তিনি একজন মানে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়েছে, তিনি জাস্ট একজন ওই কি বলে না আপনার যারা ওই রাস্তাঘাটে এমনিতে যাযাবর, তিনাকে যাযাবরের সাথে তুলনা করা হয়েছে। তারপরে তিনার আর্থিক বিষয় নিয়ে যে কথাটা বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্থিকভাবে খুবই অসচ্ছল ছিলেন, টাকার জন্য তিনি একজন ধনী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যদিও তারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নাই, আমি পড়ার জন্য বলছি, খাদিজা নামে একজন অর্ধবয়স্ক মহিলাকে বিয়ে করেন। মানে কথাগুলো কিন্তু পজিটিভ টার্ম ব্যবহার করে করা হচ্ছে, কিন্তু কথাগুলোর মিনিং কিন্তু আপনি বুঝতেই পারছেন যে তারা কি করছে, কারণ সেই জায়গায় এখনো যেতে পারে নাই যে সরাসরি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আমাদের সাহাবী কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে নিয়ে বাজেভাবে কথা বলবে, সেটা কিন্তু বলার সেই পরিস্থিতি এখনো বাংলাদেশে তৈরি হয় নাই। কিন্তু সেই প্রেক্ষাপটটা তারা তৈরি করছে। যেসব হিন্দুরা মাঝে মধ্যেই দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, মক্কা শরীফ নিয়ে কটূক্তি করেন। এগুলো কেন করেন? এগুলো করে আমাদেরকে কিন্তু সহনীয় করে তোলা হচ্ছে যে একটা সময় গিয়ে আমাদের যে অনুভূতিগুলো ছিল সেই অনুভূতিগুলো সেভাবে কাজ করবে না। মনে হবে যে যা বলে বলুক, যা হচ্ছে হোক, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ এই যে এইভাবে 12 বছর ধরে কাজ করছে, এটা যদি প্রথম 5 বছরের চিন্তা করেন তখন কিন্তু মানুষ অনেক বেশি অ্যাক্টিভ ছিল, অনেক কথা বলতো, অনেক সমালোচনা করতো, কিন্তু এখন কিন্তু করে না। এখন চিন্তা করে এভাবেই আসলে বাঁচতে হবে, এভাবেই থাকতে হবে। ফেরাউনের সময় মানুষ বেঁচেছে না? ফেরাউনের সময় ফেরাউন 500 বছরের যে সময় পেয়েছে, সে সময় শেষ সময়ে গিয়ে মানুষ চিন্তায় করেছে যে ফেরাউন যেহেতু সে নিজেকে আল্লাহ দাবি করেছে এবং এত বছর ধরে সে মারা যায় না, তার কোনো রোগ হয় না, ফেরাউনের কোনো রোগ হতো না, তো মানুষ সে চিন্তা করেছে যে আসলেই বোধহয় এই লোকই মনে হয় সৃষ্টিকর্তা এবং এ আর কখনো মারা যাবে না। এই ধরনের একটা মানুষের মধ্যে কিন্তু মানে ধারণা চলে এসেছিল কিছু কিছু মানুষের মধ্যে যে সে বেঁচে থাকবে সারা জীবন এবং তাকে আমাদের মেনে চলতে হবে, এভাবেই আমাদের চালিয়ে যেতে হবে। এখন সেই ফেরাউনের যারা একই ধরনের নীতিতে যারা পৃথিবীতে এখনো রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে, নিজেদেরকে কোনো কিছুর ঊর্ধ্বে মনে করে না, সবকিছু হচ্ছে তাদের নিচে এবং তাদেরকে নিয়েই কথা বলতে হবে, তাদের পক্ষে কথা বলতে হবে, তাদের বিপক্ষে গেলেই তারা বাঁচতে পারবে না। এই ধরনের পরিস্থিতি যারা তৈরি করে তারা হয়তো সেই জায়গাটায় থেকে চিন্তা করে এবং যে কারণে মানুষ এখন ভয় পায় এবং ওই জিনিসগুলোকে আপনার মানে নিয়ে আলোচনা করতে চায় না। অতএব আমাদের ধর্ম নিয়ে কথা বলা কিংবা আমাদের পাঠ্য বই নিয়ে যে কথাগুলো বলছেন, এই সব জিনিসগুলো কিন্তু একই সুতোয় গাঁথা। ফেনীর যে স্কুলের কথা বললাম, ফেনী স্কুলের সেই এডিসি ছিলেন তখন হচ্ছে একজন হিন্দু ভদ্রলোক। তার বাংলাদেশের চাইতে সে ভারতে গিয়ে থাকেন বেশি। তার ফেসবুক প্রোফাইলের মধ্যে শুধুমাত্র ভারতের এই সংস্থার লোক, ওই সংস্থার লোক, ভারতের এই রাজনীতিবিদ, ওই রাজনীতিবিদ, তাদের সাথে তার ছবি। কেন ভাই, আপনি বাংলাদেশে চাকরি করেন, আপনার ভারতের সাথে এত প্রীতি কেন? বিচার হয় নাই কিন্তু, কিন্তু হয়েছে কি জানেন? একটা বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে সময় টিভির একজন সাংবাদিককে টার্গেট করেন এবং সময় টিভির সেই সাংবাদিকের তাকে ডেকে নিয়ে যান, ডেকে নিয়ে যেয়ে তারপর বলেন যে তার ফেসবুক টেসবুক এগুলো ঘাটাঘাটি করে আমার সাথে তার সম্পৃক্ততা কি সেটা খুঁজে বের করার চেষ্টা করেন। এটা আপনাদের দায়িত্ব। আপনার সন্তান এই বাংলাদেশে বড় হবে না, আপনাকে বাঁচতে হবে না? ভাই আমি ইলিয়াস, আমার কথা আপনাকে মানার দরকার নেই। আমি ইলিয়াস যেদিন কিনা বলবো যে আমি নির্বাচন করব, মানে মানুষ কেন করে এইসব? নির্বাচন করার জন্য, নিশ্চয়ই কোনো না কোনো একটা সুবিধার জন্য। আমি ইলিয়াস যেদিন
নির্বাচনের ডাক দেবো, বলবো যে আমি নির্বাচন করার জন্য নমিনেশন পেপার জমা দিয়েছি, তারপর দিন থেকে আমাকে যে যেখানে পাবেন সেখানে জুতা দিয়ে পেটাবেন, কোনো সমস্যা নাই। আমি কোনো স্বার্থ নিয়ে কারোর স্বার্থ নিয়ে কথা বলতে চাই না। আমার খারাপ লাগে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সেই দেশের মধ্যে বসে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না। আমাদেরকে অন্য দেশের আমাদের প্রধানমন্ত্রীর মতো একজন মানুষের টেলিফোন ট্র্যাক করা হবে পাশের দেশ থেকে বসে। এটা একটা স্বাধীন দেশ, এর জন্য এত মানুষ জীবন দিয়েছে, এটা আমাদের মেনে নিতে হবে। স্বাধীনতার 50 বছর পরে কোনো কথা বলা যায় না, যাই বলেন সেটার জন্যই। আপনি চিন্তা করেন, বিএনপির এই পর্যন্ত ইলিয়াস আলীর কথাই বলেন, ইলিয়াস আলী সবচাইতে ভারত বিরোধী, ভারতের সমালোচনা করা একজন মানুষ ছিলেন। আজকে সিলেট থেকে ইলিয়াস আলী নাই, ক্ষতি বিএনপির হয়েছে না সিলেটের মানুষের হয়েছে? যান আজকে সিলেটের প্রত্যন্ত যে একেবারে নির্জন যে বনগুলো আছে, সেখানে ভারতীয় বিভিন্ন সংস্থার গোপন কার্যক্রম চালাচ্ছে। এটার জন্য কারা দায়ী? এই আওয়ামী লীগ সরকার দায়ী। বিএনপির নেতাদেরকে ধরা হয় বাংলাদেশে, সাংবাদিক পর্যন্ত, শাহেদকে শোনা যাচ্ছে যে কলকাতায় পাওয়া গিয়েছিল এবং সেখানে থেকে তাকে পাঠানো হয়েছে, এবং র্যাব নাটক করে এখানে হচ্ছে গিয়ে কোমরের মধ্যে ইয়ে পিস্তল টিস্তল দিয়ে, কাঠের পিস্তল টিস্তল দিয়ে তারপরে সাজানো হয়েছে। তো র্যাবের নাটক তো ভাই আমার চেয়ে ভালো কেউ জানে না। র্যাবের নাটক তো আমরা জানি, আমরা তো দেখে এসেছি কিভাবে ক্রস ফায়ার হয়, এগুলো আমরা জানি না? কিন্তু সেই সময়টাতে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে অন্তত এইভাবে নগ্নভাবে রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের কোনো নেতাকে এইভাবে গুম খুন করা হতো না। কিন্তু এখন মূল টার্গেটই হচ্ছে রাজনীতিবিদ, তাদেরকে গুম খুন করা হচ্ছে। সেই কারণে চাই যে বাংলাদেশে আজকে শেখ হাসিনা হয়তো আজ না হোক কাল হোক মারা যাবে, কিন্তু শেখ হাসিনাকে কিন্তু সারা জীবন মানুষ মনে রাখবে। এবং এই যে আজকের পরিস্থিতির যে কনসিকুয়েন্স, সেই কনসিকুয়েন্স কিন্তু বাংলাদেশে এটার কন্টিনিউশন চলতে থাকবে। তো সেই কনসিকুয়েন্সটা কি হবে? লেন্দুর দর্জির দেশে যা হচ্ছে এখানে তাই হবে। আজকে আপনাকে আস্তে আস্তে আহ আহ ক্ষমতার যে শক্তি, সেই শক্তিটা কমানো হবে, কমিয়ে নিয়ে তারপরে একটা সময় গিয়ে আওয়ামী লীগের যেসব বড় বড় যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো আজকে ছাত্রলীগের মধ্যেও, ছাত্রলীগে কি মানে মুসলমান কোনো ডেডিকেটেড কোনো নেতা নাই? নাই? কেন ইসকনের সদস্যকে নিয়ে আসা হলো? কেন নিয়ে আসা হলো? গোলাম রাব্বানি, তার মতো ডেডিকেটেড ছাত্রলীগ আর হয়? তার সময় যে ছিল তাদের মতো তারা কি ছিল না? কেন তাদেরকে সরিয়ে সেই পদে আরেকজনকে বসাতে হলো? এই সবই হচ্ছে ভারতের ডিমান্ড বাংলাদেশে এখানে ইস্টাবলিশ করানো হচ্ছে। আমাকে কালকে একজন ছাত্রলীগ নেতা একটা ইমেল করেছে, তিনি পদস্থ একজন নেতা, কিন্তু সেই নেতা ইমেল করেছে যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই। তো খুব লম্বা একটা ইমেল করেছে, আমি তাকে নাম্বারও দিয়েছি। তিনি খুব জঘন্য একটা ঘটনার সাথে জড়িত, এবং তিনি সেই কথাগুলো আমাকে লিখেছেন যে ভাই আমি এইটার সাথে জড়িত ছিলাম, সেই জন্য আমার নিজের এখন খুব বেশি খারাপ লাগে যে আমি আমাকে দিয়ে এই কাজটা করেছি। আসলে আমাদের দেশে স্বাধীনতা এখন নাই। তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই ধরনের অনেক মানুষের মধ্যে এই উপলব্ধিটা হচ্ছে যে ভাই আপনি মনে করছেন যে আজকে আপনারা ক্ষমতায় আছেন, লুটপাট করছেন, ঠিক আছে, কালকে আপনার যে পদটা, সেই পদে আপনি থাকবেন না। সেই পদে আপনি থাকবেন না। পুলিশের মধ্যে ধরুন, পুলিশের একজন সাব ইন্সপেক্টর সর্বোচ্চ আহ এএসপি হতে পারে, সে সাব ইন্সপেক্টরকে আওয়ামী লীগ না পারে তাকে ডিআইজি বানিয়ে দিচ্ছে। মানে তার ক্ষমতা এত বেশি। একজন এএসপি আপনার প্রশাসনে যখন বিসিএস দিয়ে তাকে ঢুকানো হচ্ছে, এই সবই তো এখন পলিটিক্যাল নিয়ম। সেখানে সেই এএসপি একজন ডিআইজি কে পর্যন্ত ধমক দিতে পারে যদি তার লবিং ওই পারে থাকে। এই কাজগুলো কিভাবে করা হচ্ছে? প্রশাসনে যারা আছেন আপনারা কি বুঝতে পারেন না? পুলিশে যারা আছেন, আমি বেনজিরের কথা বললাম, মনিরুলের কথা বললাম, আপনারা কি সাপোর্ট দেন নাই? আপনাদের মতো আরো যারা মুসলমান আছে তারা কি সাপোর্ট দিচ্ছে না সরকারকে? দিবে না? কিন্তু কেন আপনাদেরকে ডিঙিয়ে তারপরে সেই সব পদগুলোতে তাদের ভারতের পছন্দের মানুষকে বসানো হচ্ছে? এটা যদি মনে করেন খালি কয়দিন বেঁচে থাকবেন, এই বেঁচে থেকে যতদিন বাঁচবেন ততদিন টাকা পয়সা কামাবেন আর নিজে ভালো থাকবেন, এটার জন্য আপনার পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে আপনি বিপদের মধ্যে ঠেলে নিয়ে যাবেন, তাহলে আর কিছু বলার নেই। আমার মতো ক্ষুদ্র জায়গা থেকে আমি সবসময় কথা বলার চেষ্টা করি একেবারে স্পষ্ট, জি ভাই, আমি ভোট দিলে ধানের শীষকে ভোট দিব, কিন্তু বিএনপির, আমি যদি সাংবাদিক থাকি আর বিএনপির কোন নেতা যদি আমার চোখের সামনে দুর্নীতি করে, সেটা নিয়ে বিএনপির যেই জায়গা থেকে আমাকে নক করা হোক, আমি সেই কথা শুনবো না। ওই নিউজ আমার আমার আমি আর কখনো ওই নিউজ বিক্রি করবো না। আমি ভারতের বিরুদ্ধে কথা বলি, সেই কারণে আপনি যদি মনে করেন যে আমি পাকিস্তান পন্থী মানুষ, ইয়েস আই এম পাকিস্তান পন্থী মানুষ। আপনার সমস্যা কোথায়? আমি কি পাকিস্তানকে, আমি কি বলেছি যে পাকিস্তানের সাথে বাংলাদেশ এক জায়গায় হতে হবে? আবার
সেটা তো বলি নাই। আমি যদি পাকিস্তানকে পছন্দ করি, আপনি করেন, সমস্যা কি? আপনি না করেন, সেটা আপনার ব্যাপার। আমি কেন ভারতকে বিরোধিতা করি? কারণ ভারত আমাদের উপরে যে ধরনের দাদাগিরি এখন করছে, সেটা আমি করতে চাই না। প্রতিটা চুক্তি অসম। আজকে বন্যায় সারা দেশে মানুষ মারা যাচ্ছে, সারা দেশের মানুষ মানবেতর জীবনযাপন করছে। কাদের জন্য হয়েছে এটা? উত্তরবঙ্গে যান, কারা করেছে এটা? কোন পত্রিকা, কোন টেলিভিশন, কোন সাংবাদিক, কোন রাজনীতিবিদ কেউ কথা বলছে? বলছে না। সবাই কিন্তু জানে যে তিস্তা ব্যারেজ এই খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই ধরনের কাজগুলো হচ্ছে। তো সব জায়গাতে একই অবস্থা, যে কারণে আহ, আমি ভারতের বিরোধিতা করি। এই ছাড়া কোনো কারণ নাই। ভারতের এই জায়গা থেকে সরে আসেন। আমি আগামীকালকে, আমি একেবারে আপনাদের এই চোখের সামনে কথা বলছি, যারা আমাকে এখনো মনে করেন যে বিএনপির দালাল, আজকে ভারত থেকে বিএনপি সরে আসুক, আমি কালকে আওয়ামী লীগের পক্ষে গিয়ে যোগ দেবো। কালকে যোগ দেবো, একদম সরাসরি আমি তাদের কর্মী হিসাবে গিয়ে যোগ দেবো, যে ভাই আমি আপনাদের সাথে আছি। এর চাইতে স্পষ্ট ভাষায় কথা আসলে আমার পক্ষে আর বলা সম্ভব না। জি ধন্যবাদ। আসলে অনেকক্ষণ আপনার কথা শুনছিলাম, আপনাকে লম্বা সময় ধরে আসলে অনুষ্ঠানটা চলছে, আমাদের 1 ঘন্টার অনুষ্ঠান প্রায় 2 ঘন্টা অবধি, কিন্তু আপনাকে কোনো মতেই থামানোর আমার মন মানছে না, আপনার কথা শুনতেই যাচ্ছিলাম। যাই হোক, ইলিয়াস ভাই আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ, এবং প্রায় হাজার খানেক কমেন্ট আসছে আমাদের এখানে, মোর দেন 1000 কমেন্ট আই থিঙ্ক। সবাইকে দেখাতে পারছি না কমেন্ট গুলা, আর আপনি যে কথাগুলো বলেছেন দর্শকরা, ভিউয়াররা পরবর্তীতে যারা দেখবেন ওনারাই বিচার করবেন। এবং আপনি বেশ কয়েকটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওনারা আমি মনে করি যারা আপনাকে নিয়ে সমালোচনা করেন সেই চ্যালেঞ্জ ওনারা গ্রহণ করবেন। এবং আবারও আসলে আপনারা যারা সদীপ ভাই, মানে আমি, আপনি যেহেতু চ্যালেঞ্জ কথাটা বললেন, আমি একেবারে শেষ কথাগুলো আরো আরো একবার বলে দেই। মানে এটা তো হতে পারে যে কথার কথা মনে হয় বললাম, বিষয়টা এরকম না। আমি ইলিয়াস হোসাইন বাংলাদেশে সাংবাদিকতা করে এসেছি, এবং সেখানে যারা ধরেন, যদি নাই কোনো দুর্নীতিবাজ আমাকে টাকা দিয়ে থাকে, সেই দুর্নীতিবাজ তো স্বীকার করবে না, করবে কখনো? কখনোই করবে না, সেটা বাদ দেন। আমার প্রতিটা পর্ব বাংলাদেশের ইউটিউবে এখন আছে, একেবারে পর্ব ধরে সেখানকার এলাকার নাম আছে, সেই ব্যক্তির নাম আছে, গ্রামের নাম আছে। যান, সেই ব্যক্তির কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন। আমি সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে আমার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। সে ব্যক্তিদের কাছে যাবেন। বাংলাদেশের সাংবাদিকতায় একটা রীতি আছে, যে আপনি যদি কোনো একটা নিউজ করতে যান, তাহলে যে ব্যক্তির পক্ষে যাবে নিউজটা, সে ব্যক্তি হয়তো ভালো, দুর্নীতিবাজের বিরুদ্ধেই করছেন নিউজটা, কিন্তু যে ব্যক্তি ভালো, যে ব্যক্তি আপনার কি বলে ভিক্টিমাইজ হচ্ছে, তার পক্ষে করতে গেলে তাকে বলা হয় যে ভাই আমাদের খরচের কিছু টাকা পয়সা দিতে হবে। বা আমি নিজে আমার নিজের মুখে অনেকবার শুনেছি যে ভাই এই যে এটা নিয়ে নিউজ করেন, আপনার খরচ টরচ যা লাগে দেব। এই কথা যতবার আমার সামনে এসে বলেছে, ততবার আমি বলেছি যে ভাই আপনি খরচের টাকা দিতে চেয়েছেন, তার মানে আপনার সমস্যা আছে, আমি আপনার এই নিউজ করতে পারবো না। এই ডায়লগ আমার কাছ থেকে অনেকবার অনেক মানুষ শুনেছে। এই বাংলাদেশের মিডিয়াতে এরকম অনেক সিনিয়র সাংবাদিক আছে, তাদের রেফারেন্স নিয়ে আমার কাছে মানুষ এসেছে, ইলিয়াস ভাই আপনি হচ্ছে গিয়ে এই নিউজটা করতে পারবেন, আপনি ছাড়া আর কেউ করতে পারবে না, আমাকে ওই টিভি থেকে ওই ওই অমুক বড় ভাই পাঠিয়েছে। নাম ধরে একটা ইনসিডেন্ট বলি, খুব স্পর্শকাতর ইনসিডেন্টটা বলি আপনাকে। শেখ রেহানার বাসায় একটা ব্যক্তিকে আটক করা হয়, বনানীর বাসায়। তো সেই ঘটনায় মোল্লা নজরুল নামে একজন ডিসির চাকরি যায়। ডিবি ডিসি ছিলেন তখন তিনি, ডিবির ডিসি। তো খুব স্বাভাবিকভাবে ডিবির একজন, আমি কি সময়ে আপনার আপনার সময়ের কি সমস্যা হচ্ছে কিনা, আমি এটা বলে শেষ করবো, আমি আর কথা বলবো না। আপনি এটা বলেই শেষ করবেন, কারণ আমরা অনুষ্ঠানের প্রায় শেষের জি। দিকে চলে আসছি। তো সেই সেই ঘটনায় ডিবির সেই ডিসি আপনার সাময়িক বরখাস্ত হয়। কারণ হচ্ছে, আমি ওইটা নিয়ে একটা নিউজ করেছিলাম। সেই নিউজটা হচ্ছে, রেহেনার বাসার যে ভাড়াটিয়া ছিলেন, সেই ভাড়াটিয়াকে ডিবি ধরে নিয়ে যায় এবং 3 কোটি টাকা ঘুষ নেয়। এখন আপনি একটু চিন্তা করেন যে আহ যেই ব্যক্তিটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বোন, তার বাসায় একজন মানুষকে রাত 2:30-3টার সময় ডিবির লোকজন গিয়ে ধরে আনবে কোনো অপরাধ ছাড়া, এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব? মানে শেখ হাসিনা না, শেখ খালেদা জিয়ার বাসারও ভাড়াটিয়া, তারেক রহমান সাহেবের বাসার ভাড়াটিয়া এভাবে ধরে আনা সম্ভব যখন ওনারা ক্ষমতায় থাকে? তখন ওনার কনসার্ন ছাড়া কখনোই সম্ভব না। আনলেস সে যদি কোনো বড় ধরনের ক্রাইম না করে থাকে। সেটা করতে গেলেও রেহানার পারমিশন নিতে হয়েছে যে আপা আমাকে যেতে হবে, অর্থাৎ তিনারা জানেন। কিন্তু ধরার পরে জানা গেল, আমাকে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের স্ত্রী ইবা রহমান, তিনার এপিএস ছিলেন। এই নামটা বলছি না আর কি, এই নামটা বললে আবার তিনি বিপদে পড়তে পারেন। হ্যাঁ, ঠিক। তো এই এপিএস এর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল।
উনি ফোন দিল, ইলিয়াস ভাই কোথায় আছেন? গেলাম এক বাসায়, বসলাম, বসার পর তিনি আমাকে কিছু জিনিস দিলেন, এই 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 এই। তো ঘটনাটা ছিল হচ্ছে ডিবি তাকে ধরে নিয়ে যেয়ে 3 কোটি টাকা চাঁদা চায়। তার ঘরে 2,30,00,000 টাকা ছিল, ঘরে 2,30,00,000 টাকা ক্যাশ ছিল। কত বড় লোক এবার আপনি চিন্তা করেন, সে অনেক বড় ব্যবসায়ী। এই সময় হ্যাঁ অনেক টাকা। সেই ব্যক্তির সাথে শেখ রেহেনার লিফটে ওঠা নিয়ে, শেখ রেহানা এবং শেখ রেহানার স্বামী লিফটে ওঠা নিয়ে, যেহেতু কমন লিফট, সেই লিফটে ওঠা নিয়ে একটু তর্কাতর্কি হয়। কারণ আমি আপনি হয়তো, আমার কাছে আপনার কাছে শেখ রেহানা বিরাট বড় ব্যাপার, এখন যার ঘরে 2,30,00,000 টাকা থাকে তারও কিন্তু কিছুটা হ্যাডম আছে, এটা আপনাকে বুঝতে হবে। সে কারণে ওনাকে বোধহয় যথাযথ সম্মান দেওয়া হয় নাই। শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করে তাকে ডিবি ধরে নিয়ে যায় এবং 3 কোটি টাকা ঘুষ চায়। মূল যে ক্লু ছিল সেটা হচ্ছে শান্তিনগর একটা ব্যাংকের মধ্যে ডিবির 2জন ব্যক্তি, একজন কনস্টেবল আরেকজন এএসআই, এই 2জন ব্যক্তি তাকে ধরে নিয়ে যায়। এএসআই ছিল হচ্ছে শাহাদত নামে একজন। তো এই ফুটেজটা, আমি বললাম আমার এই ফুটেজটা লাগবে। উনি আমাকে বর্ণনায় বলছিলেন যে ব্যাংকের থেকে টাকা তোলা হয় সেই ব্যাংকে হচ্ছে এমডিও হচ্ছে ওনার খুব ক্লোজ বন্ধু, মানে যাকে ধরে নিয়ে গেছে তার ক্লোজ ক্লোজ বন্ধু। তো আমি বললাম আমার ওই ব্যাংকের ফুটেজটা লাগবে, আর কিছু লাগবে না। ওই ব্যাংকের ফুটেজ খুঁজে 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 বের, কারণ ওই ঘটনা ঘটে গেছিল তারও প্রায় মাসখানেক আগে। তখন ওই ফুটেজ খুঁজে বের করলাম, বের করে সেটা নিয়ে নিউজ করলাম। আমার সাথে কিন্তু প্রশাসনের বিরাট সমস্যা তৈরি হয়েছিল এই শুধুমাত্র এই নিউজটা নিয়ে। আমি জীবনের চরম ঝুঁকি নিয়ে, আপনি বুঝতেই পারছেন যে যেখানে এই ধরনের ঘটনা সাথে শেখ রেহানা কিংবা এই ধরনের ডিবির একজন ডিসি সম্পৃক্ত থাকে, আমার সাথে তুমুল একটা সমস্যা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত এই নিউজটা আমি করেছিলাম, এবং ইবার রহমান আমাকে বলেছিল যে ভবিষ্যতে কোনো নিউজ যদি করতে হয় তাহলে ইলিয়াস তোমার কাছে আসবো। আরো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, অনেক কথাই তো বলছি আজকে আপনাকে। সাগর রুনির বিষয় নিয়ে অনেক মানুষের অনেক জিজ্ঞাসা আছে। এই সাগর রুনির হত্যাকাণ্ডের জন্য এটিএন বাংলার এস এম বাবু আর শেখর দীপু, এই 2জনকে ধরেন সব বের হয়ে যাবে, আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবো না। যারা সাগর রুনি সম্পর্কে জানতে চান এই 2জনকে ধরেন, শুধু এই 2জনকে ধরে রিমান্ডে, র্যাব তো বলছে যে তারা পাচ্ছে না, ক্লু পাচ্ছে না, এই সেই নানান কথাবার্তা বলছে না। শুধু এস এম বাবু, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার, আর শেখর দীপু, এই 2জনকে ধরেন, আর কোনো কিছু লাগবে না। আর মাহফুজুর রহমান পর্যন্ত যেতে হবে না, বাট মাহফুজুর রহমান এই ঘটনার সাথে জড়িত। কারা মেরেছে, সেই ঘটনার সাথে কোন কোন পুলিশের কর্মকর্তা সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল, আমি কিন্তু বাই নেমে সবাইকে চিনি, এই ঘটনা জানি। কিন্তু এই ঘটনার সাথে পার্শ্ববর্তী দেশের সম্পৃক্ততা এত বেশি, যে কারণে এটার নিয়ে কথা বলতে গেলে দেশের পরিস্থিতি চেঞ্জ হতে হবে, এটা বিচার যদি করতে হয়। বাট আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশে সাগর রুনির হত্যাকাণ্ড, অন্তত আমি ইলিয়াস যদি বেঁচে থাকি এটা নিয়ে আবার উঠবে, আমি যদি বেঁচে থাকি এটা নিয়ে আবার ফের উঠতে হবে, এবং বিচার বাংলাদেশের মানুষ দেখবে ইনশাল্লাহ। জি আচ্ছা, আমি ধন্যবাদ। আমি আপনার আমি আপনার ইয়েই দেই নাই তো, মানুষ আমাকে, আমি কোথায় আমার কোন ব্যাংকে টাকা আছে, আমার বাংলাদেশে কোনো জায়গায় যদি কোনো জমি থাকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আমি আমার আমেরিকাতে যেই বাসায় আছি আমার ট্যাক্স ফাইলের কাগজ দেব। সেই ট্যাক্স ফাইলের কাগজের মধ্যে আমি কি কাজ করে কত টাকা ইনকাম করি, আমি প্রকাশ্যেই বলছি, আমি 1,30,000 অর্থাৎ মানে এখানকার টাকা 1,30,000 টাকা আমার 2019 সালে ইনকাম, 1,29,900 টাকা। তো এই যে কথাটা বললাম না, অ্যামাউন্টটা বললাম না, এটা কিন্তু আমেরিকায় যারা আওয়ামী লীগের থাকে তারা চেনেন। এটা কি বাৎসরিক ইনকাম না মান্থলি ইনকাম? বাৎসরিক ইনকাম, সেটা কিন্তু আমাকে ট্যাক্স ফাইল করতে হয়, এখানে কিন্তু কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, এটা আমার বাৎসরিক ইনকাম। এই বাৎসরিক ইনকামটা, মানে ইনকাম অনেক টাকা মনে হচ্ছে, খরচও তো আছে এখানে। এখানে যেমন 1,30,000 মানে প্রায় 1 কোটি টাকার উপরে। সেরকম একটা কোক কিনতে গেলেও তো আপনাকে $2 অর্থাৎ বাংলাদেশি টাকা $190 খরচ করতে হয়। তো আমি এই ভিডিওতে কথাটা বললাম, বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদের মধ্যে একজন মানুষ আমাকে বলবে ইলিয়াস ভাই আমি আপনার ট্যাক্স ফাইলের কাগজটা দেখতে চাই, সেই ট্যাক্স ফাইলে আপনি কি কাজ করে এই টাকা ইনকাম করেছেন সেই টাকাটা আমি দেখাবো। অর্থাৎ আমি যদি নাকি বিএনপি বা জামাতের কাছ থেকে টাকা নিয়ে যদি ইউটিউবে কোনো ভিডিও তৈরি করে থাকি, তাহলে যেই কাজ করে আমি এই টাকা ইনকাম করেছি ওই কাজ তো আমাকে করতে হতো না। আমি আমার বাসায়, যেই বাসায় ভাড়া থাকি, সেই বাসার কিভাবে থাকি, আমার এখানে যারা পরিচিত লোকজন আছে সবাই জানে। এই আমেরিকায় আসার পর তারেক, এই সাদিক ভাই, আমি মানে কি বলবো যে আহ খুব খারাপ অবস্থায় ছিলাম, সেটা আর বলি না। অনেকে হয়তো এই খারাপ সময়গুলোর কথা বললো সেটার দুর্বলতার সুযোগ নেয়, এই তুই তো করিস, তুই তো পিজা ডেলিভারি দিস, তুই তো, এগুলো মানুষ মজা পায়। তো আমি আমি চাইলে কিন্তু আপনাদেরকে নিয়ে মজা নিতে পারতাম।
আমার হাতে কিন্তু সেই সুযোগ ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার সেই সুযোগ আমি ইলিয়াসের হাতে ছিল। আপনারা যারা আমার কাছে নিউজ করতে এসেছেন এবং 1 টাকাও না দিয়ে সেই নিউজগুলো করিয়েছেন, সেই নিউজগুলো কিন্তু আমি 1 লাখ 2 লাখ টাকার বিনিময়ে করতে পারতাম। চাইলেই দিতেন, মানে না চাইতেও আপনারা অনেকে দিতে চেয়েছেন, সেটা নেই নাই, কিন্তু চাইলেই দিতেন, এরকম মানুষ অনেক আছে। আমি প্রতিটা নিউজের ঠিকানা আছে, নাম আছে, গ্রামের নাম আছে, সবকিছু আছে। সেই মানুষগুলোর কাছে যাবেন, যে তারা যদি মানুষ হয়ে থাকে তাহলে অন্তত এইটুক কথা বলবে যে না, ইলিয়াস ভাই খুব ভালো মানুষ, এবং তাকে আমরা দুপুরে খাওয়াতে চেয়েছি, সেই খাওয়ার টাকাটা পর্যন্ত তাকে আমরা দিতে পারিনি। হ্যাঁ, তবে অনেক মানুষের সাথে খেয়েছি একসাথে, হয়তো দুপুরে কাজ করতে করতে খাওয়ার সময় সেই ব্যক্তি আমাদের সাথে ছিল, সে জোর করে বিল দিয়েছে, এইটুকু করতে পেরেছে, কিন্তু কেউ আমার হাতে বিলের টাকাটা পর্যন্ত দিয়েছে এই রেকর্ড আমার জীবনে নাই। তো চ্যালেঞ্জ নিয়ে বললাম, এগুলো বের করে নিয়ে আসেন। শুধু শুধু মানে বাংলাদেশের এই কিছু মানুষ আছে যে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি বলেই ইলিয়াস হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, এই করেছে সেই। ভাই কি বলবো, 5টা বাচ্চা সহ একটা মহিলার ছবি পোস্ট করেছে, ওই যে গুজবে কান দিবেন না এই পেজের মধ্যে, সেই 5 বাচ্চা সহ মহিলার, মানে নাকি আমার বউ, সেটা সেই মহিলা নাকি আমার বউ। আমি ওই 5 বাচ্চা সহ দেশে রেখে আরেক মেয়েকে নিয়ে আমি আমেরিকাতে চলে এসেছি। এই অভিযোগ আমার বিরুদ্ধে, আমি কই যাব বলেন ভাই? আমি আপনারে বলি যে আমি তো খুবই স্বচ্ছভাবে কথা বলি, স্পষ্ট ভাষায় কথা বলি। আমি বিএনপি করি না জামাত করি আপনার জানার দরকার নাই। আমি ভারতের বিরুদ্ধে কথা বলি, আমি আওয়ামী লীগের যেগুলোর বিরুদ্ধে কথা বলি সেই কথাগুলি যদি আপনার পছন্দ না হয় সেটা আপনার ব্যাপার, কিন্তু ভারত কি সেই কাজগুলো করছে কিনা সেটা আপনি বলেন, আওয়ামী লীগ কি সেই কাজগুলো করছে কিনা সেটা আপনি বলুন। এখন বারবার বলেন যে ভাই আপনি বিএনপির দালাল, বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না। বিএনপির দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলবো না, আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধেও কথা বলবো না, এই মুহূর্ত থেকে বলা বন্ধ করব। শুধুমাত্র আমাকে বলবেন প্রমাণ সহ যে ভারত থেকে আওয়ামী লীগ বের হয়ে এসেছে। আজকের এই তারিখে আমি কথা দিয়ে গেলাম, কালকে যদি আওয়ামী লীগ এটা করে, আমি পরশুদিন যদি এখানকার আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান সাহেবকে ফোন দিয়ে জ্যাকসন হাইটে মানুষের সামনে এসে ঘোষণা দিয়ে আমার ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের সাথে যোগ না দেই, তারপরের দিন আপনারা আমাকে যা ইচ্ছা তা বিচার করবেন। আমার আওয়ামী লীগের প্রতি কোনো ক্ষোভ নেই। আমি আগেই বলছি, বাংলাদেশের মানুষ আমরা জন্মগত ভাবেই দুর্নীতিবাজ। আপনি কাকে বলবেন, কাকে বলবেন আপনি? শেখ মুজিবুর রহমান সাহেবের ছেলের ব্যাংক ডাকাতি নিয়ে যে কথা বলা হয়, সেই কথাগুলোর মধ্যে অনেকে বলেন যে সেই ব্যাংক ডাকাতির ঘটনায় তিনি ছিলেন না, সেখানে তার বন্ধু বান্ধব গিয়েছিল, সেটাতে গোলাগুলি হয়েছে, তিনি আহত হয়েছেন। আহত হওয়ার পরে শেখ মুজিবুর রহমান তিনাকে হসপিটাল পর্যন্ত দেখতে চান নাই। আরে ভাই, হসপিটাল পর্যন্ত দেখতে চায় না, এটা তো বিচার না। আপনি এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, আপনি দল থেকে পদত্যাগ করাচ্ছেন, বিচার তো এটা না। বাংলাদেশে তো সংবিধানের উপরে প্রতিষ্ঠিত, বাংলাদেশ তো আইন আছে, বিচার আছে, তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে। আপনি দল থেকে বহিষ্কার করলেন, আপনি কাকে হসপিটালে দেখতে গেলেন না, বিচার হয়ে গেল। এটা বিচার করতে হলে সে যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার করতে হবে, এটা কেউ করে না। সমস্যা হয়ে গেছে মানুষের, বাংলাদেশের মানুষ ভাই, যে বিএনপি করে, যে জামাত করে, সে আওয়ামী লীগ করে, সে জেনেও করে না কেন সে আওয়ামী লীগ করে, কেন সে বিএনপি করে। আপনি যিনি বিএনপি করেন তিনি মওদুদ আহমেদের ইতিহাস বই পড়ে আপনি ইতিহাস শেখার দরকার নাই। মওদুদ আহমেদেরও ইতিহাসের লেখা অনেক বই আছে, সেটা পড়ার দরকার নাই। আপনি নিরপেক্ষ যে মানুষগুলো আছে, ব্যারিস্টার আমিরুল ইসলামের যে বইগুলো ব্যান করেছে আওয়ামী লীগ সেটা পড়েন। তাজউদ্দিন আহমেদ মেয়ের, তাজউদ্দিন নেতা ও পিতা, সেটা পড়েন। আমি এই মুহূর্তে একটা বই পড়ছি, এই বইটা, এটা পড়েন। এটা হচ্ছে কি আপনার আমার 71 জামানের লেখা বই, এগুলো পড়েন। নিরপেক্ষ মানুষের বই পড়েন। আপনি ওবায়দুল কাদেরের কাছে ইতিহাস শিখতে গেলে তো সমস্যা। অতএব পড়াশোনা করেন, পড়াশোনা করে কেন কোন দল করছেন সেটা জানেন ভাই, আগে জানেন, কে কোন গুজব ছড়া সেটা বিশ্বাস করার দরকার নেই। আর বেশি কিছু বললাম না, একেবারে আমি মনে হয় আমার বিষয়ে স্পষ্ট করতে পেরেছি। এই ধরনের মানে মিডিয়ার সামনে এসে তারপরে স্পষ্ট ভাষায় যদি কেউ চ্যালেঞ্জ আমার সামনে কোনো বাংলাদেশের সাংবাদিক দিতে পারে, সে আমারে দিতে বলেন। জি, ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন ভাই আপনাকে। আরেকটা কথা বলে রাখি যে সাংবাদিক মানে অন্য সাংবাদিক না, যার আমার মতো ক্রাইম রিপোর্টার ছিল এবং আমার মতো টাকা পয়সা খাওয়ার সুযোগ ছিল। আমি সবাইকে তো দুর্নীতিবাজ বলছি না, কিন্তু একজন রিপোর্টার নিয়ে এসেন যার এই ধরনের ক্রাইম রিপোর্ট করে এবং মাঠে গিয়ে তারপরে মানে আমার মতো সুযোগ পেয়েছে, কিন্তু সুযোগ পেয়ে তারপরে আমার মতো এখানে এসে এখন পিজা ডেলিভারি দিতে হয়, বুঝে আমার সামনে নিয়ে এসে। আল্লাহ আহ, হাফেজ। জি, জি, ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন ভাই, আপনি লম্বা সময় আমাদের দিয়েছেন এবং অনেক কথা বলেছেন, অনেক বিষয় তুলে নিয়ে এসেছেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই ইলিয়াস হোসেনের কথাগুলা উনারা নিজস্ব বিচার বুদ্ধি থেকে উনারা বিবেচনা করবেন।
তারপরে আবারও আপনারা যারা আমাকে অনুষ্ঠানে সাপোর্ট দিয়েছেন বিভিন্নভাবে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত লম্বা সময় ধরে আমাদের জনাব ইলিয়াস হোসেন ভাই সময় দিয়েছেন আমেরিকা থেকে। আমি আসলে আর লম্বা করতে চাচ্ছি না, বাট আমি নিজে থেকে বলছি, ইলিয়াস ভাইকে যখন আমি প্রথমে ফোন করি এই অনুষ্ঠানের বিষয়ে বলছিলাম একটি প্রসঙ্গে এসে যে ভাই আসেন ইউকেতে, তখন উনি বলছেন ভাই আমি দেশে যেতে চাই, আমার দেশে যাইতে মন চায়। ভাই আমরা আমাদের বিশ্বাস মানুষ, প্রত্যেকটি মানুষের একটা চাওয়া পাওয়া থাকে। আপনি আপনার চাওয়া হচ্ছে বাংলাদেশে যাবেন, আমরা চাই আপনি বাংলাদেশে যান, আপনার আমার সকলের মাতৃভূমি সেটা। প্রিয় দর্শক, ধন্যবাদ জনাব ইলিয়াস ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আবার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লম্বা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা যারা আমাদের অনেক কমেন্ট করে আমাদের অনুষ্ঠান থেকে প্রাণবন্ত করে রাখছেন এবং অনেক বিষয় অনেকে জানতে চেয়েছেন, শেয়ার করেছেন। আমরা আসলে সবার প্রশ্ন নিতে পারিনি বা অনেকেরই নিতে পারিনি, সেজন্য আমি ব্যক্তিগতভাবে আজকের অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাই, সুখ প্রকাশ করি আমাদের একজন অতিথি সংগ্রাম টিভিতে, আমার মনে হয় গত 28শে এপ্রিল আমাদের সংগ্রাম টিভি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনাব শফিউল বারী বাবু ভাই, কিন্তু আজকে উনি মারা গেছেন, আপনারা সকলেই জানেন। তো উনার মৃত্যুতে সংগ্রাম টিভি টিভির পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এবং ওনাকে আল্লাহ যেন ব্যস্তের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করেন, সেই প্রার্থনাই করি। পাশাপাশি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে আবারও কোনো অনুষ্ঠানে কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হব, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। গার্মেন্টস খোলা হলে মসজিদ কেন বন্ধ থাকবে? শ্রমিকেরা তো পাশাপাশি বসে কাজ করতে পারলে মসজিদে কেন? একসাথে সংগ্রাম করে দেশ এবং জাতিকে এই সংকটের মুহূর্তে রক্ষা করি। দ্বিতীয়ত তো করোনা হতে পারে, কিন্তু সেই ভয় মৃত্যু ভয়। পাগলে কিনা বলে আর পাগলে কিনা, এটা কি বিএনপি আন্দোলন করে বা বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে?